Hi everyone. So welcome to our lecture 3 of BBA Math. আমরা একটা মিনিটের জন্য হচ্ছে ছোট্ট একটা ব্রেক নেব আমাদের লেকচার আজকে শুরু করার আগে। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু কনফার্মেশন দরকার আছে, সেটা হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আর আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। সো লাস্ট লাস্ট ক্লাসে হচ্ছে এটাতে একটু প্রবলেম হয়েছিল। সো আই এম এক্সট্রিমলি সরি। সো যারা দেখতেছো তাদের মধ্যে কেউ যদি আমাকে একটু কনফার্ম করতে যে আমার স্ক্রিন শো করছে কিনা আর হচ্ছে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আর আমরা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মেইন লেকচারটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম, আরমান বলতেছে। জি, শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। ওয়েল, অল ক্লিয়ার ইন দ্যাট কেস। সো উইল বি ওয়েটিং ফর অ্যানাদার 30 সেকেন্ডস যাতে হচ্ছে সবাই আসে। সো অলরেডি আমাদের সাথে হচ্ছে 91 পিপল হ্যাভ জয়েন্ট। আর একটু ওয়েট করি, দেন হচ্ছে আমাদের লেকচার শুরু করবো। ওয়েল, রাকেশ বলতেছে ক্লিয়ার ভাইয়া, সেজুদ্দিন, আব্দুল্লাহ, everyone is here. Well, so we are going to start our lecture. So let me share my screen. ওকে, এখন একটু ক্লিয়ার করতে হবে যে আমার যে স্লাইডটা আছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা। স্লাইডটা কনফার্ম করলেই আমরা লেকচারটা শুরু করবো। ওকে, সো আমাদের স্লাইড দেখা যাচ্ছে। ওয়েল, আমরা ফর্মালি শুরু করি। সো ওয়েলকাম এভরিওয়ান ওয়ান্স এগেইন টু বিবিএ ম্যাথ লেকচার 3। সো আমরা যে প্রথম দুইটা লেকচার নিয়েছিলাম, লেকচার 1 এন্ড লেকচার 2, সেটার হচ্ছে ডেসক্রিপশনে আমি লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি। সো আজকে যারা হচ্ছে নতুন দেখছো বা দেখছেন তাদের যাতে সুবিধা হয়। সো যারা হচ্ছে নতুন আজকে জয়েন করলে তাদের জন্য হচ্ছে একটু জ্ঞাতার্থে জানায় রাখি, সেটা হচ্ছে আমাদের যে বিবিএ ম্যাথ আসলে জিনিসটা কি। সো নর্মালি হচ্ছে আমরা যারা কমার্সের ব্যাকগ্রাউন্ডে আছি তারা ইউনিভার্সিটিতে যখন হচ্ছে আমরা বিবিএর অ্যাডমিশন টেস্ট গুলো দেবো, তখন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি যেমন হচ্ছে জাহাঙ্গীরনগর, বিউপি, জগন্নাথ, এইসব ইউনিভার্সিটিতে প্রায় 30 থেকে 40% ম্যাথ এই সেকশন থেকে আসে, যেটা হচ্ছে আমরা লেকচার 1-এ ডিটেলস আলোচনা করেছি। সো ওইখান থেকে হচ্ছে আমরা জানতে পারছি যে হচ্ছে একটা ক্রুশাল মোমেন্ট এবং হচ্ছে গেম চেঞ্জার হচ্ছে ম্যাথ সাবজেক্টটা, এবং আমাদের প্রোগ্রামটা এইভাবেই ডিজাইন করা। প্লাস আমাদের এই প্রোগ্রাম করলে তো বেসিক্যালি হচ্ছে আইবি এর অ্যাডমিশন টেস্টে যে হচ্ছে ম্যাথ আসে সেটা প্রায় 70 to 80% হচ্ছে টপিক কভার হয়ে যাবে। প্লাস জি ইউনিট যেটাকে বলে আমরা হচ্ছে সাবজেক্ট চেঞ্জিং ইউনিট, তো সেই ইউনিটেও একটা সিগনিফিক্যান্ট পোর্শন হচ্ছে আমরা ওইভাবে কভার করে দিই। আচ্ছা, সো আমার পরিচয় হচ্ছে, আমি একবারে শেষবারের মতো দিচ্ছি। তো এই কোর্সটাতে হচ্ছে পুরোটা সময় ধরেই হচ্ছে আমি থাকবো। আমার নাম হচ্ছে স্বপ্নিল। তো আমি বেসিক্যালি হচ্ছে স্কলার্সের যে ম্যাথ প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে পুরাটাই ওভারসি করি। আর আমার গ্রাজুয়েশন ছিল বিবিএ 23rd ব্যাচ, আইবিএ ডিউ, ক্লাস অফ 2019। আচ্ছা, আজকের যে টপিকটা এটা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে দুইটা টপিকে, বেসিক্যালি হচ্ছে তিনটা টপিকে হচ্ছে আমরা আলাদা করে ফেলেছি। তিনটা টপিকের মধ্যে প্রথম টপিক যেটা হচ্ছে সেটা হলো তোমার একটা হচ্ছে অ্যাভারেজ বা গড়। সেকেন্ডলি হচ্ছে আমরা যেটা দেখবো যে হচ্ছে কনজিকিউটিভ নাম্বার এবং অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটা হচ্ছে আমাদের লেকচার 1-এ শেষ করার কথা ছিল, বাট আনফরচুনেটলি সময়ের অভাবে হচ্ছে আমরা কমপ্লিট করতে পারিনি। আর থার্ডলি হচ্ছে আমরা সেকেন্ড লেকচারে হচ্ছে একটা টপিক বাদ রয়ে গেছিল, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। সো সেখানেও হচ্ছে আমাদের অনেক লেট হয়ে গেছিল। সো আমরা হচ্ছে সেই টপিকটাও হচ্ছে আজকে ইনশাল্লাহ হচ্ছে কভার করে ফেলবো। আচ্ছা, প্রথমে আসি অ্যাভারেজ বা গড়। সো অ্যাভারেজ বা গড় এটা আমাদের হচ্ছে ছোটবেলা থেকে ক্লাস 2 বা ক্লাস 3 থেকে এত পরিমাণ আমরা পড়ে আসছি, এবং এইটার ফর্মুলাটা এটা মনে হয় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলার থেকেও অনেক কমন। মানে এটা আসলে হচ্ছে ভোলার না। সো অ্যাভারেজ বা গড়, সেটার ফর্মুলা আমরা ছোটবেলায় কি শিখছি, যে অ্যাভারেজ হচ্ছে
সাম ডিভাইডেড বাই কাউন্ট অফ নাম্বারস। আমি যদি এটা বাংলায় বলি, গড় হচ্ছে যোগফল, রাশি সমূহের যোগফল ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তো ছোটবেলায় আমাদের প্রশ্নগুলো কিরকম থাকতো? ছোটবেলায় আমাদের প্রশ্নগুলো থাকতো যে হচ্ছে আমাকে 5 থেকে 6টা নাম্বার দিয়ে দিত, তারপর আমাকে বলতো যে হচ্ছে এবার নাও ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ দোজ নাম্বারস। তো ছোটবেলায় হচ্ছে অনেক ইজিয়ার ছিল, যেটা হচ্ছে এই ছোট্ট একটা ম্যাথ করতে আমাদের হচ্ছে 10-এ 10 দিয়ে দিত। আচ্ছা, এবার আমাদের প্রবলেম হচ্ছে কি, এবার কিন্তু আপনাকে খাতায় ম্যাথ করতে বলবে না। এখন যেটা হচ্ছে যে এমসিকিউতে আমাদের 5টা অপশন দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আমাকে পিক আপ করতে হবে, এবং ম্যাথ গুলো কিন্তু একটু ডিফারেন্ট হবে। মানে আমাকে ডিরেক্টলি বলবে না যে 5টা নাম্বারের গড় কত, এরকম। সো একটু প্যাচানো থাকবে। সো আমি ট্রাই করবো যে হচ্ছে অ্যাভারেজ থেকে ইউনিভার্সিটিতে কোন কোন ভাবে ম্যাথ দেওয়া যায়, কোন কোন প্যাচে ম্যাথ দেওয়া যায়, সবগুলা হচ্ছে টপিককে কভার করতে, যাতে হচ্ছে অ্যাভারেজ থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে আমাদের যেন কোনো ভুল না হয়। যেমন হচ্ছে আমরা প্রিভিয়াস 2টা লেকচারে পড়ছিলাম, প্রিভিয়াস 2টা লেকচারে হচ্ছে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিছি, বাকি অনেক কঠিন কঠিন ম্যাথ কিন্তু আমি কুইক টেস্টে দিয়ে দিছি, বাট তোমরা কিন্তু সবগুলাই পারছো। ঠিক সেম ভাবে অ্যাভারেজও হচ্ছে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, প্রসেসটা ক্লিয়ার করে দেব। অনেক কঠিন কঠিন তোমাদের সামনে হচ্ছে আমি ম্যাথ থ্রো করব, তারপর দেখবা হচ্ছে একদম পানির মতো সোজা থপ থপ সবগুলো পারতেছে। ওকে, সো প্রথমে আসি অ্যাভারেজ বা গড়। আর এইটা হচ্ছে আমি আলাদা করে হচ্ছে তোমাকে বলতেছি কেন, কারণ অ্যাভারেজ বা গড় এত ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে ম্যাথ আসবে। আমি বলতে পারি না যে ডিভিজিবিলিটি রুল থেকে ম্যাথ আসবে, আমি বলতে পারি না ধরো যে হচ্ছে কনজিকিউটিভ নাম্বার থেকে ম্যাথ আসবে, বাট আমি এটা শিওরলি তোমাকে বলতে পারি অ্যাভারেজ থেকে অবশ্যই অবশ্যই একটা হলেও ম্যাথ আসবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, সো শুরুতে আসি যে হচ্ছে আমাদের অ্যাভারেজের ফর্মুলা কি ছিল। অ্যাভারেজ হচ্ছে সাম ডিভাইডেড বাই কাউন্ট, মানে রাশি সমূহের সংখ্যা, এটা হচ্ছে আমার ডিনোমিনেটরে থাকবে, আর সাম বা রাশি সমূহের যোগফল সেটা যাবে নিউমেরেটরে বা লবে। আচ্ছা, খেয়াল করে দেখো এই ফর্মুলাটাকে আমি কিন্তু একটু ঘুরায় লিখতে পারি। দেখো কাউন্ট যেটা আছে, কাউন্টটা এখানে ভাগ আকারে আছে না? সো আমি যদি কাউন্টটাকে হচ্ছে বাম পাশে নিয়ে যাই, লেফট সাইডে নিয়ে যাই, তাহলে ভাগটা কি হয়ে যাবে? গুণ। তাহলে আমি বাম পাশে নিয়ে গেলে খেয়াল করো আমার এখানে কি ছিল? অ্যাভারেজ কাউন্ট অফ নাম্বারস, যেটা এখানে ভাগ ছিল সেটা এইখানে আসলে হয়ে যাবে গুণ, কাউন্ট অফ নাম্বারস ইজ ইকাল টু সাম। খেয়াল করো এখান থেকে কিন্তু একটা ডিফারেন্ট ফর্মুলা দাঁড়ায় গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে অ্যাভারেজ থেকে যে ম্যাথগুলো আসবে সেটা দুইটা ফর্মুলা দিয়ে সলভ করা সম্ভব। একটা হচ্ছে অ্যাভারেজ ইজ ইকাল টু সাম ডিভাইডেড বাই নাম্বার অর কাউন্ট অফ নাম্বারস, আরেকটা হচ্ছে প্রশ্নে যদি বলে সাম বের করতে, তাহলে আমরা কি করব? সাম ইজ ইকাল টু অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই নাম্বারস। আচ্ছা, এবার সবচেয়ে ইজি একদম ছোটবেলার হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার করব। আচ্ছা, সো নিচে কি বলছে দেখো, প্রশ্নে বলছে অ্যাভারেজ অফ 10, 15, 20, 25, 30, এই যে 5টা নাম্বার আছে, এই 5টা নাম্বারের অ্যাভারেজ বা গড় কত? খেয়াল করো অ্যাভারেজের ফর্মুলা আমি পেয়ে গেছি না? সো অ্যাভারেজের ফর্মুলা কি যেন ছিল? অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই নাম্বার। আচ্ছা, তাহলে এই ম্যাথে আসি তো, এই ম্যাথে কয়টা নাম্বার আছে? একটা নাম্বার, দুইটা নাম্বার, তিনটা নাম্বার, চারটা নাম্বার, 5টা নাম্বার। তাহলে নাম্বার ডিনোমিনেটরে বসবে 5, আর ওপরে হচ্ছে সাম বা যোগফল। এই 5টা নাম্বারের যোগফল কত? 10 আর 15 যোগ করলে হয় 25, 25 আর 20 হচ্ছে 45, 45 আর 5 হচ্ছে 50, 50 আর 50 100, 100কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 20। সো আমাদের অ্যাভারেজ অফ 10, 15, 20, 25, 30 ইজ 20। ক্লিয়ার? আচ্ছা, ওকে, এবার আমি তোমাদের ছোট্ট দুইটা ম্যাথ দেব। তো নর্মালি আমি যেটা দেখছি এই দুইটা ম্যাথের মধ্যে স্টুডেন্টরা অনেক কনফিউজ হয়ে যায়। যেমন হচ্ছে প্রথম স্টেটমেন্টে কি বলছে? সাম অফ 5 নাম্বারস ইজ 30, হোয়াট ইজ দেয়ার অ্যাভারেজ। আচ্ছা, আবার নিচেরটাতে বলছে অ্যাভারেজ অফ 5 নাম্বারস ইজ 30, হোয়াট ইজ দেয়ার সাম। খেয়াল করো স্টুডেন্টরা হচ্ছে কোন জায়গায় কনফিউশনে পড়ে। এখানেও 5টা নাম্বার আছে, এখানেও 5টা নাম্বার আছে, এখানেও 30 দেয়া আছে, এখানেও 30 দেয়া আছে। সো ওরা না এটা কনফিউজ হয়ে যায়, দুইটাতেই হচ্ছে সেম অ্যান্সার আমাকে বলতো, আমি যখন হচ্ছে প্রিভিয়াসলি যখন ফিজিক্যালি ক্লাস নিতাম। সো খেয়াল করে দেখো দুইটাতে কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস চাইছে। প্রথমটাতে চাইছে কি? অ্যাভারেজ, সেকেন্ডটাতে চাইছে কি? সাম। ওকে, ফার্স্টে আসি, প্রথমটা আমি বাংলা করে দিচ্ছি। সাম অফ 5 নাম্বারস, 5টা নাম্বারের যোগফল বা সাম হচ্ছে 30।
তার মানে স্টেটমেন্টে বলে দেয়া আছে সাম ইজ ইকুয়াল টু 30। এই নিয়ে কারো কোনো কনফিউশন আছে? থাকার কথা না। আচ্ছা, নাম্বার কয়টা? কাউন্ট অফ নাম্বারস প্রশ্নে অলরেডি আমাকে বলে দিছে নাম্বার এখানে দেয়া আছে 5টা নাম্বার দেয়া আছে। প্রশ্নে কি বের করতে বলছে? অ্যাভারেজ বের করতে বলছে। সো অ্যাভারেজের ফর্মুলা কি? সাম ডিভাইডেড বাই নাম্বার। সো 30 কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 6 30। সো আমার এখানে অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 6। ওকে, এবার পরেরটাতে দেখো এখানেও 5টা নাম্বার আছে, এখানেও 30 আছে, বাট অ্যান্সারটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কেন? মিনিং এর জন্য ডিফারেন্ট। খেয়াল করো, এইখানে বলছে কি এই যে 5টা নাম্বার, এই 5টা নাম্বারের অ্যাভারেজ বা গড় হচ্ছে 30। সাম কিন্তু 30 না, অ্যাভারেজ বা গড় হচ্ছে 30। তার মানে অ্যাভারেজ হচ্ছে 30 আর নাম্বার কয়টা দেয়া আছে? 5টা নাম্বার দেয়া আছে। সো নাম্বার ইজ ইকুয়াল টু 5। তার মানে আমাকে বলো তো প্রশ্নে কি চাইছে? সাম চাইছে। আচ্ছা, সামের ফর্মুলা আমরা একটু আগে পড়ে আসছি না? সামের ফর্মুলা যেন কি ছিল? সাম ইজ ইকুয়াল টু অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই কাউন্ট অফ নাম্বারস। এখানে অ্যাভারেজ কত? 30, নাম্বার কয়টা? 5টা। সো 30 কে 5 দিয়ে গুণ করলে হয় 3 5 15 150। সো এটার অ্যান্সার হবে 150। ওকে, সো জাস্ট হচ্ছে তোমরা যেহেতু কনফিউজড হয়ে যাও এর জন্য হচ্ছে আমি এত সিম্পলিফিকেশন করে বললাম। সো মোটামুটি আই থিঙ্ক হচ্ছে অ্যাভারেজ থেকে এই কনসেপ্টটা আমি হচ্ছে ক্লিয়ার করে ফেলছি। এবার আমি একটু ব্যাকে যাব। ব্যাকে কেন যাব? এটার একটা কারণ আছে। সেটা হলো আমরা ছোটবেলায় অ্যাভারেজ যখন আমরা ম্যাথ করতাম সেখানে আমাদের একটা ফান্ডামেন্টাল ফ্ল রয়ে গেছিল। ফান্ডামেন্টাল ফ্লটা কি? যে আমাদের কখনোই শেখানো হয় নাই যে অ্যাভারেজ বলতে কি বোঝায়, অ্যাভারেজ দিয়ে আমি করবো ওটা কি, মানে এটা কি ম্যাথ করার জন্য করব নাকি এটা রিয়েল লাইফে কোনো ইমপ্লিকেশন আছে? আচ্ছা, সো এই মিনিংটা আমাদের জানতে হবে। এই মিনিংটা জানার রিজনটা হচ্ছে, এই মিনিংটা যদি আমি জানি তাহলে প্রশ্নে আমাকে কি চাইছে ওইটা দিয়ে হচ্ছে আমি অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এবার আমি তোমাদের বুঝাই অ্যাভারেজ জিনিসটা কি। যাদের ইন্টারমিডিয়েটে বা এইচএসসি তে স্ট্যাটিস্টিক্স ছিল বা পরিসংখ্যান ছিল তাদের কিন্তু আলাদা একটা চ্যাপ্টার ছিল। চ্যাপ্টারটার নাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় মান। মনে আছে? সো সেন্ট্রাল টেন্ডেন্সিতে একটা আলাদা সেকশন ছিল, সেটা হচ্ছে অ্যাভারেজ, বা এটার আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে মিন বলা ছিল, মিন বা গড়। আচ্ছা, যাদের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান ছিল না, কনফিউশনের কোনো দরকার নাই, যে হচ্ছে আমি তোমাদের এক্সপ্লেইন করে দিই। সো কতগুলা নাম্বারের অ্যাভারেজ বেসিক্যালি ওইটার হচ্ছে সেন্ট্রাল মান বা কেন্দ্রীয় মানটাকে বোঝায়, মাঝখানের মানটাকে বোঝায়। এইটা কি আমি একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে তোমাদের ক্লিয়ার করি। ধরো 3টা নাম্বার আছে, সেটা হচ্ছে 10 15 20। আচ্ছা, 10 15 আর 20 এই তিনটার অ্যাভারেজ কত হবে যেন? এই তিনটার অ্যাভারেজ হবে, যোগ করলে কত হয়? 25। 25 আর 20 হচ্ছে 45। 45কে 3 দিয়ে ভাগ করলে হয় 15। তার মানে এই যে 3টা নাম্বার আছে 1 2 3, এই 3টা নাম্বারের অ্যাভারেজ বলতে বোঝায় মাঝখানের সংখ্যাটা বা কেন্দ্রীয় মানটা। তার মানে কতগুলা নাম্বারের অ্যাভারেজ যেটা থাকবে, ওই অ্যাভারেজ থেকে কিছু নাম্বার আছে যেটা ওই অ্যাভারেজ থেকে ছোট হবে, আবার কিছু নাম্বার আছে যেটা ওই অ্যাভারেজের থেকে একটু বড় হবে, বাট ছোট বড়তে যে গ্যাপটা থাকবে সেটা যোগ করলে 0 হয়ে যাবে। আমি আবার এক্সপ্লেইন করছি। ধরো এই 3টা নাম্বারের অ্যাভারেজ কত? 15। ওকে, খেয়াল করে দেখো প্রথম যে নাম্বার 10 সেটা 15 থেকে কত ছোট? 5 ছোট না? তো -5। এই যে 5 ঘাটতি আছে সেটা দেখবা পরের নাম্বারগুলা ওই ঘাটতিটাকে পূরণ করে দিচ্ছে। দেখো এইখানে গ্যাপ কত? 0। বাট এই যে বড় নাম্বারটা আছে, এই বড় নাম্বারটা ঘাটতিটাকে পূরণ করে দেবে। 15 থেকে 20 কত বড়? 5 বড়। দেখো প্রথম নাম্বারটা ছিল 5 ছোট, ঘাটতি বা ডেফিসিট ছিল 5, আর এইখানে আমার সারপ্লাস বা এক্সেস আছে 5। এই যে ঘাটতি আর এই যে সারপ্লাস, এটা একজন আরেকজনকে হচ্ছে পূরণ করে দেবে। ওকে, আরেকটা এক্সাম্পল দিই। ধরো 0 6 6, এই 3টা নাম্বারের অ্যাভারেজ কত হবে? নিজেরা মাথায় মাথায় ক্যালকুলেট করো। 0 6 6 যোগ করলে হয় 12, 12কে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে হয় 4। সো আমার অ্যাভারেজ হচ্ছে 4। আমি বলছিলাম না যে কতগুলা নাম্বারের অ্যাভারেজ মানে হচ্ছে মাঝখানের সংখ্যাটা বা সেন্ট্রাল মানটা। সো কিছু নাম্বার আছে যেটা এই নাম্বারের থেকে ছোট থাকবে, এই অ্যাভারেজের থেকে ছোট থাকবে, কিছু নাম্বার হচ্ছে এই নাম্বারেরটা থেকে বড় থাকবে, বাট
ছোট যেটা সেখানে যে গ্যাপটা থাকবে বড় নাম্বারগুলা সেগুলোকে কাভার করে দেবে। খেয়াল করো 0 4-এর থেকে কত ছোট, গ্যাপ কত, দেখো -4, ডেফিসিট হচ্ছে 4, 4 হচ্ছে আমার কম আছে। এই যে পরের বড় নাম্বারগুলো আছে এই গ্যাপটাকে পূরণ করে দেবে। দেখো 4, 4-এর থেকে 6 2 বড়, আর এটাও হচ্ছে 2 বড়, 2 2 যোগ করলে কত হয় 4। সো এই দুইটা নাম্বার 4-এর থেকে 4 বড়, আর এই ছোট নাম্বারটা 4-এর থেকে 4 ছোট। সো 4 + 4 - এটা কাটাকাটি হয়ে যাবে। সো কনসেপ্টটা ক্লিয়ার করার কারণ হচ্ছে যেটা হচ্ছে আমাদের ছোটবেলায় আসলে এটা পড়ানো হতো না, আমরা ঘুমাইছে হচ্ছে তোমার ফর্মুলা মুখস্থ করে ফেলতাম। বাট এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হইলো যে হচ্ছে অ্যাভারেজ হচ্ছে সেন্ট্রাল মান বা কেন্দ্রীয় মান। ওকে, সো এই কনসেপ্টটা হচ্ছে আমাদের একটু পরে কাজে লাগবে আমরা যখন হচ্ছে আসলে রিয়েল লাইফের ম্যাথ সলভ করতে যাব। ওকে, এবার আসি আমাদের হচ্ছে কোশ্চেনে হচ্ছে এরকম দিতে পারে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 67, 60, 65, 63, 61। খেয়াল করে দেখো এখানে 5টা বড় বড় নাম্বার দেওয়া আছে। সো আমি স্টুডেন্টকে যেটা দেখতাম ওরা যেটা করতো, ওরা এইভাবে লিখতো যে 67 + 60 + 65 + 63 + 61, এগুলাকে যোগ করতো, কাউন্ট করে কত দিয়ে ভাগ করতো, 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করতো। এটা করতে ওদের প্রচুর টাইম ওয়েস্ট হইতো, কারণ আমাদের খেয়াল করে দেখো আমাদের একটা ম্যাথ সলভ করতে কিন্তু 40 থেকে 45 সেকেন্ড টাইম লাগবে, টাইম আমাদের পার মিনিট থাকবে। সো আমি যদি এই বিশাল 5টা নাম্বার যোগ করি, 5টা নাম্বার যোগ করে আবার যদি 5 দিয়ে ভাগ করতে যাই আমাদের ব্যাপক টাইম লস হবে। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা শর্টকাট রুল শিখতে হবে। শর্টকাট রুলটা আমি একটা দেখা দিচ্ছি, পরে আমরা যখন ম্যাথ সলভ করতে যাব তখন সেটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো এইখানে যে 5টা নাম্বার আছে 1 2 3 4 5, 5টা নাম্বারের মধ্যে আমরা একটা জিনিস কমন নিতে পারি না? কমন কি নিতে পারি? 60 নিতে পারি। দেখো 60, কারণ প্রথম নাম্বারটাতেও 60 আছে, পরের নাম্বারগুলোতেও 60 আছে। তো আমি অ্যাভারেজের জন্য যেটা করব 60 বা 60 এটা আমি আলাদা করে ফেলবো। ওকে, আলাদা করলাম। আচ্ছা, এই 67 থেকে যদি আমি 60 আলাদা করে ফেলি তার মানে আমার কত বাকি থাকে? 7 বাকি থাকে। ওকে, 7 বাকি রইলো। আচ্ছা, 60-এর মধ্যে 60 আমি নিয়ে নিছি না, কত বাকি আছে? কিছুই বাকি নাই, 0। আচ্ছা, এই 65-র মধ্যে হচ্ছে আমি 60 নিয়ে নিছি, তার মানে গ্যাপ আছে কত? 5, এখানে আছে 3, এখানে আছে 1। আচ্ছা, এইগুলাকে যোগ করলে কত হয়? 7 যোগ 0 যোগ 5 12, 12 আর 13, 13 আর 3 যোগ করলে হয় 16। খেয়াল করে দেখো এই 16-কে কয়টা নাম্বার আছে? 5টা নাম্বার। আমি এই 5টা নাম্বার দিয়ে ভাগ করব। সো অ্যাভারেজ হবে 60 প্লাস 3 5 15, আর 1-কে 5 দিয়ে ভাগ করলে হয় 0.2, সরি 10। সো কত ছিল জানো? 60 প্লাস 16 ডিভাইডেড বাই 5, তো ছিল 60 প্লাস 3.2। সো এটার অ্যান্সার আসবে 63.2। ওকে, সো আবার এক্সপ্লেন করতেছি, আমাকে যদি কতগুলা নাম্বার দেয়া থাকে সেখান থেকে আমি একটা কমন নাম্বারকে আলাদা করে ফেলবো। এখানে ধরো প্রত্যেকটার মধ্যে 60 আছে, তো আমি 60-কে আলাদা করে নিছি। যদি এরকম থাকতো নাম্বারগুলো থাকতো 40 42 43 44, তো আমরা যেটা করতাম যে 40 42 43 এগুলা নাম্বার থেকে হচ্ছে আমি 40-কে আলাদা করে ফেলতাম, 40-কে আলাদা করে ফেলতাম বা ওই কমন নাম্বারটাকে আলাদা করে ফেলতাম। তারপর বাকি যে নাম্বারগুলো ছিল সেগুলোকে যোগ করতাম, যোগ করে যতগুলো নাম্বার আছে সেটা দিয়ে আমি ভাগ করে ফেলতাম। আচ্ছা, যারা বুঝো নাই তাদের জন্য হচ্ছে আমি আরেকটা হচ্ছে এক্সাম্পল থ্রো করব, সেটা হচ্ছে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। আচ্ছা, সেজন্য আমরা যেহেতু একটু আজান হচ্ছে, সো আমরা যেটা করব একটু মোমেন্টারিলি ব্রেক নেব, আমরা একটু পরে ফিরে আসতেছি। সো সবাই হচ্ছে স্টে টিউনড। ইন দ্য মিন টাইম এই ম্যাথটা দেখতে থাকো, খেয়াল করো তোমরা কিভাবে শর্টকাটে এই ম্যাথটা সলভ করতে পারো। আচ্ছা, সৈকতনী তটিনী বলতেছে যে ভালো বুদ্ধি তো। ওকে, 0.2 এর সিস্টেমটা বুঝি নাই ভাইয়া। জারিফ,
জারিফ, আমরা কিন্তু হচ্ছে লেকচার 1-এ তোমাদেরকে ফ্র্যাকশনের মান মুখস্থ করতে বলছিলাম। সো শর্টকাটে কিভাবে ভাগ করতে হয় সেটা আমি লেকচার 4-এ তোমাদের বুঝায় দেব। তো ইন দা মিন টাইম আপাতত একটু ধৈর্য ধরতে হবে। আলটিমেটলি তো একই হইলো, 16/5 তো পারি না। আচ্ছা, 16/5 কিভাবে হয় সেটা আমি তোমাদের পরের ক্লাসে হচ্ছে বুঝাই দেবো, সমস্যা নেই। ওকে, বাই। ওয়াই? আচ্ছা, রাকেশ বলতেছে যে এটার অ্যান্সার হবে অপশন ই, হুইচ ইজ ইনকারেক্ট। অপশন ই হবে না, একটু ভালো করে চেক করে দেখো। ওকে, অপশন ডি বলতেছে হচ্ছে তাহমিদ, অন্তু আর রিফাত। রিফাত, দেন হচ্ছে আলমান, আব্দুল্লাহ, দেন মাহারান, সবাই হচ্ছে কারেক্ট। এটার অ্যান্সার হবে 34.4। রাকেশ বারবার বলতেছে 34.5, বাট হুইচ ইজ নট কারেক্ট। আবার চেক করো রাকেশ। আচ্ছা, আমরা অজানটা একটু টাইম নিয়ে শেষ হবে, আমরা ফিরে আসতেছি। এটা ইনবক্স না। ওকে, সো সবাই কিন্তু হচ্ছে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। আব্দুর রহমান, ও বলতেছে 34.4। সাবাস। দেখো যে হচ্ছে এই ম্যাথটা সলভ করতে কিন্তু আমাদের প্রচুর টাইম লাগতো, বাট আমরা যেহেতু শর্টকাট মেথডটা উদ্ভাবন করছি, সো এই ম্যাথটা কিন্তু আমাদের জন্য সুপার ইজি হয়ে যাচ্ছে। ওকে, ওয়েল, আচ্ছা, সো আমি যারা পারো নাই তাদের জন্য হচ্ছে আমি জিনিসটা হচ্ছে আবার একটু রিপিট করে দিচ্ছি, দেখাই দিচ্ছি। খেয়াল করে দেখো, এই যে 5টা নাম্বার আছে, 5টা নাম্বারে কি বের করতে বলছে আমাকে? অ্যাভারেজ বের করতে বলছে। অ্যাভারেজ বের করার জন্য শর্টকাট নিয়মটা কি? আমি কি বলছিলাম যে একটা কমন নাম্বার থাকবে, এই কমন নাম্বারটাকে হচ্ছে আমরা আলাদা করে ফেলবো। এই ক্ষেত্রে কমন নাম্বারটা কত হবে দেখেই বোঝা যাচ্ছে হচ্ছে এটা আমি 30-কে আলাদা করে আমার হাতে রেখে দিলাম। আচ্ছা, প্রত্যেকটা নাম্বারকে যদি আমি 30 আলাদা করে রেখে দেই, তাহলে এখানে কত বাকি থাকলো? 5.5। এইখানে বাকি থাকলো কত? 2.5। এইখানে বাকি থাকলো 4। এইখানে বাকি থাকলো 5.5। এইখানে বাকি থাকলো 4.5। এখন আমি যেটা করব, এই যে বাকিগুলো আছে আমার হাতে, যেগুলা বাকি আছে সেগুলো আমি যোগ করে দেব। আচ্ছা, 5.5-এর সাথে হাফ যোগ করলে হয় 6, 6 আর 2 হয় 8, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 5 হচ্ছে 17, 17 আর হাফ হাফ যোগ করলে হয় 18, 18 আর 4 যোগ করলে হয় 22। তার মানে আমার যে হাতে বাকিগুলা ছিল সেগুলা হলো 22। বাকিগুলার যোগফল হচ্ছে 22। নাম্বার কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ওকে, সো এটাকে আমি কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, তাহলে আমার অ্যান্সারটা আসবে 30 প্লাস, আচ্ছা 22-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? প্রথমে দেখো, আমি শর্টকাট নিয়মটা তোমাদের শিখিয়ে দিই। ওকে, 4-5-এ 20 না? সো আমি যেটা করব, 20-কে আলাদা করে ফেলবো। 20 যোগ 2 ডিভাইডেড বাই 5। এবার আসি 30 যোগ, জিনিসটাকে এইভাবে লেখা যায় না যে 20/5 যোগ 2/5? অবশ্যই লেখা যায়। তার মানে আসে 30 প্লাস 4-5-এ 20, অবশ্যই লেখা যাচ্ছে। তার মানে হচ্ছে 4 হবে। আর 5/1 কত ছিল? দেখো, আমরা লেকচার 1-এ পড়ছিলাম 5/1 হচ্ছে 0.2। তাহলে 2 ভাগ কি তার ডাবল হবে না? সো 0.2 এর ডাবল হচ্ছে 0.4। সো অ্যান্সার আমার হবে 34.4। সো অ্যান্সার হচ্ছে 34.4। আচ্ছা, ইয়া বলতেছে, রিফাত বলতেছে ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর লাগবে না। আচ্ছা, প্রথমে তোমার দেখা মনে হইতে পারে ভাইয়া যে এখানে কয়টা আমি লাইন করছি, 1টা লাইন, 2টা লাইন, 3টা লাইন, 4টা লাইন, 5টা লাইন, এত লাইন কি আমি করতে পারবো? আচ্ছা, খেয়াল করে দেখো, আমি কিন্তু হচ্ছে এটা তোমাদের বোঝানোর জন্য এত মানে ডিটেলসে ম্যাথটা করে দেখাইলাম। বাট আমি যখন নিজে পার্সোনালি করছি তখন কিন্তু আমি এটা খাতা কলম কিছুই ধরি নাই, আমি এই জিনিসটা হচ্ছে ব্রেইনে সলভ করছি, মাথায় সলভ করছি। সো তোমরা যেটা করবা, প্রথম 10 থেকে 20টা ম্যাথ খাতায় লিখে লিখে করবা, প্রসেসটাকে নিজের হ্যাবিচুয়াল ফ্যাক্ট করে ফেলবা, হ্যাবিট করে ফেলবা।
তারপর যেটা দেখবা যে আস্তে 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 এটা মাথায় মাথায় সলভ করবা, তখন দেখবা যে 30 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। আমি প্রমিস করতেছি যে প্রথম 10টা ম্যাথ যদি হচ্ছে আমি খাতায় করে করে প্রসেস করে করে করো, তাহলে পরের যে 10টা ম্যাথ থাকবে, পরের যে ম্যাথগুলো থাকবে, এগুলো নিমিশের মধ্যেই সলভ করে ফেলা সম্ভব। তো প্রথমে প্র্যাকটিস করবা, আস্তে আস্তে এগুলা সুপার ইজি হয়ে যাবে। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে 34.4। সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিছো, কনগ্রাচুলেশনস। আচ্ছা, ওয়েল, সো আমরা অ্যাভারেজ টপিকটা হচ্ছে একটু আবার রিক্যাপ করি। সো অ্যাভারেজে আমরা কি পড়ছিলাম? অ্যাভারেজ হচ্ছে দুইটা ফর্মুলা, অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই নাম্বার। আবার আমাকে যদি সাম বা যোগফল বের করতে বলে, তাহলে সামের ফর্মুলা হবে সাম ইজ ইকুয়াল টু অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই কাউন্ট অফ নাম্বারস। ওকে, আর আমাকে যদি বিশাল বিশাল নাম্বার দেওয়া থাকে, সেগুলোর অ্যাভারেজের জন্য যেটা করব, আমি কমন একটা নাম্বারকে আলাদা করে ফেলবো, তারপর বাদ বাকি যেগুলো ছোটা ছোটা নাম্বার আছে সেগুলোকে যোগ করে কাউন্ট অফ নাম্বারস দিয়ে ভাগ করে ফেলবো। ক্লিয়ার? ওকে, সো অ্যাভারেজ থেকে মোটামুটি এইরকমই। এবার আমরা আসি ডিফারেন্ট একটা টপিকে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সেটা হচ্ছে তোমার সমান্তর ধারা। আচ্ছা, তো নামটা শুনে মনে হইতেছে না জানি কি, বাট ক্লাস 9 কিন্তু আমরা সমান্তর ধারার ম্যাথ, ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যাথ সলভ করে আসছি। আচ্ছা, সমান্তর ধারা এই জিনিসটাকে যদি আমি হচ্ছে বাংলায় সন্ধি বিচ্ছেদ করি, তাহলে দুইটা নাম্বার জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে সম প্লাস অন্তর। সম মানে হচ্ছে ইকুয়াল, অন্তর মানে কিন্তু হার্ট না, অন্তর ম্যাথে মানে হচ্ছে বিয়োগফল বা ডিফারেন্স। তার মানে সমান্তর ধারা মানে হচ্ছে ইকুয়াল গ্যাপ অর ইকুয়াল ডিফারেন্স। তো সমান্তর মানে হচ্ছে ইকুয়াল গ্যাপ অথবা ইকুয়াল ডিফারেন্স। সো আমি যদি তোমাকে কতগুলা নাম্বার প্রেজেন্ট করি এবং ওই নাম্বারগুলোর মধ্যে ইকুয়াল গ্যাপ থাকে, তাহলে ওই সিরিজটাকে, ওই প্রোগ্রেশনটাকে, ওই ধারাটাকে বলা হবে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বাংলায় সেটার নাম হচ্ছে সমান্তর ধারা। আচ্ছা, এবার আসি, তাহলে আমি তোমাকে 3টা সিরিজ দিছি। তো আমরা এখন ফাইন্ড আউট করব এটাকে আসলে সমান্তর ধারা বলা যায় কি না। আচ্ছা, প্রথমে আসি, 10-এর সাথে 20-এর গ্যাপ কত? 10। 20-এর সাথে 30-এর গ্যাপ হচ্ছে 10, এখানেও গ্যাপ হচ্ছে 10, এখানেও গ্যাপ হচ্ছে 10। আচ্ছা, এই গ্যাপগুলা ইকুয়াল না? অবশ্যই ইকুয়াল। যেহেতু গ্যাপগুলা হচ্ছে ইকুয়াল, তাহলে এই সিরিজটাকে আমরা বলতে পারি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা। এবার পরের এক্সাম্পল ফিরে আসি, এখানে গ্যাপ কত করে? 5 করে। যেহেতু প্রত্যেকটা নাম্বারের মধ্যে এই গ্যাপগুলা ইকুয়াল, তাহলে এটাকেও আমরা বলতে পারবো সমান্তর ধারা। এবার লাস্ট সিরিজে আসি, দেখো এখানে গ্যাপ কত? 3, এখানেও গ্যাপ কত? 3, এখানেও গ্যাপ কত? 3, এখানে গ্যাপ কত? 3। সো যেহেতু these numbers have equal differences or equal gaps among them, so we can call this series or this progression as arithmetic progression or সমান্তর ধারা। এখন পরীক্ষায় কিন্তু এইভাবে তোমাকে বলবে না যে সমান্তর ধারার হচ্ছে আমাকে ডেফিনেশন দাও। পরীক্ষায় সমান্তর ধারা থেকে হচ্ছে কি টাইপের প্রশ্ন আসবে? পরীক্ষায় সমান্তর ধারা থেকে তোমাকে সমান্তর ধারা দিয়ে দেওয়া হবে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন দিয়ে দেওয়া হবে, তোমাকে বের করতে হবে সেটার অ্যাভারেজ বা গড় কত। আচ্ছা, তো নর্মালি আমরা যেটা করতাম যে গড় বের করার ফর্মুলা কি ছিল? সবগুলা নাম্বারকে যোগ করতাম, এটা যোগ করতাম, এটা যোগ করতাম, এটা যোগ করতাম, এটা যোগ করতাম, যোগ করে যোগফল কত পাওয়া যেত? 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 হচ্ছে 10, 10 আর 5 হচ্ছে 15। যোগ করলে যোগফল হতো 150। আর কয়টা নাম্বার আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, সো 5টা নাম্বার। সো কাটাকাটি করলে কত হয়? 30। সো আমার অ্যান্সার আসতো 30। খেয়াল করে দেখো, এটা তো খুব সিম্পল একটা সিরিজ, 10 20 30 40 50। বাট তোমাকে যদি বিদঘুটের একটা সমান্তর ধারা দেওয়া হইতো, ধরো 153 163 173 183, তখন এই নাম্বারটা যোগ করে এটাকে 4 দিয়ে ভাগ করতে অনেক প্রবলেম হইতো না? প্রবলেম হইতো। এই কারণে আমরা আরেকটা শর্টকাট শিখবো, সেটা শুধুমাত্র অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে, যদি আমাকে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা দেয়া থাকে, সেটার অ্যাভারেজ বা মিন
মিন বা অ্যাভারেজ হবে মিডল টার্ম বা মাঝখানের সংখ্যাটা। সো খেয়াল করে দেখো, সমান্তর ধারার ক্ষেত্রে এটা নোট করে নাও, সমান্তর ধারার ক্ষেত্রে অ্যাভারেজ বা গড় হচ্ছে সবসময় মাঝখানের সংখ্যাটা, আমাকে যোগ করে ভাগ করে দেখার কোনো দরকার নেই। ওকে, প্রমাণ করে দেখাচ্ছি। দেখো এখানে কয়টা নাম্বার আছে? 1 2 3 4 5। তাহলে মাঝখানের সংখ্যাটা কোনটা? 30। বাম পাশে থাকবে দুইটা, ডান পাশে থাকবে দুইটা। সো 30 হচ্ছে আমার একটা অ্যাভারেজ। এখন আমি ভুল করছি কিনা? ভুল তো করি নাই, আমি তো ক্যালকুলেট করে দেখছি, এই 30 কিন্তু মিলে গেছে। তাহলে আমাকে বলো, এই যে নিচের যে সিরিজটা আছে 5 8 11 14 17, সেক্ষেত্রে আমার অ্যাভারেজ কি হবে? মাঝখানের সংখ্যাটা হবে, মাঝখানের সংখ্যাটা কত? 11। সো এটাকে আমার যোগ করে ভাগ করে দেখার কোনো দরকার নাই। এবার স্টুডেন্টের কাছ থেকে হচ্ছে আমি যে কোশ্চেনটা পাই, ভাই আপনি তো হচ্ছে 5টা নাম্বার দেখাইলেন, এর জন্য তো আমি মাঝখানেরটা বের করতে পারছি, বা পাশে দুইটা নিছি, ডান পাশে দুইটা নিছি। বাট যদি হচ্ছে জোড় সংখ্যক থাকে, ধরেন 4টা বা 6টা, তাহলে এটা আমি মাঝখানে কিভাবে পাবো? ধরো যে সেকেন্ড যে প্রোগ্রেশনটা আছে, সেকেন্ড প্রোগ্রেশনটার ক্ষেত্রে আমি বলি এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। সেক্ষেত্রে মাঝখানের সংখ্যাটা তো আমি খুঁজে দেখতে পারতেছি না। আচ্ছা, এটার মধ্যে মাঝখানে একটা সংখ্যা আছে, মাঝখানের সংখ্যাটা হচ্ছে 10 আর 15-র মাঝখানে যেটা আছে। আমাকে বলো তো 10 আর 15-র মাঝখানে কোন সংখ্যাটা আছে? 10 আর 15-র মাঝখানে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 12.5, 12.5। সো এই 4টা নাম্বারের অ্যাভারেজ হবে 12.5 বা 12.5। সো খেয়াল করে দেখো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারার ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে মাঝখানের সংখ্যাটা, মাঝখানের সংখ্যা। আচ্ছা, ওকে। নর্মালি টিচাররা হচ্ছে তোমাদের এই জিনিসটা শেখায়, মাঝখানের সংখ্যাটা, বাট আমি তোমাদের একটা এক্সট্রা ফর্মুলা শেখাবো, আরেকটা শর্টকাট। সেটা হচ্ছে অ্যাভারেজ বা সমান্তর ধারার অ্যাভারেজ বের করার আরেকটা শর্টকাট নিয়ম আছে। সেটা হচ্ছে ফার্স্ট আইটেম, এটা নোট ডাউন করে রাখো, আমি স্লাইডেও লিখি নাই। ফার্স্ট আইটেম প্লাস লাস্ট আইটেম ডিভাইডেড বাই 2। খেয়াল করে দেখো, আমরা কিন্তু ক্লাস 9-এ এটা অলরেডি পড়ে আসছি। সেটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা, প্রমাণ করে দেখাচ্ছি কিভাবে এটা ট্রু হয়। আচ্ছা, এখানে কত? প্রথম নাম্বারটা 5, সেকেন্ড নাম্বারটা কত? 17। আচ্ছা, 17-এর সাথে 5 যোগ করলে কত হয়? 22 হয়। 22-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 11। খেয়াল করে দেখো, আমরা বের করছিলাম 11 হচ্ছে আমার অ্যাভারেজ, কারেক্ট? আচ্ছা, এবার প্রথমটাতে আসি, কত ছিল? 10, শেষেরটা কত হচ্ছে? 50। তো 10 আর 50 যোগ করলে কত হয়? 60। 60-কে 2 দিয়ে ভাগ করলে হবে 30। খেয়াল করে দেখো, 30। আর লাস্টেরটা হচ্ছে 5 আর 20-কে যোগ করলে হয় 25। 25-কে 2 দিয়ে ভাগ করলে হবে 12.5। তো আমার এখানে 12.5 এটাও বের হয়ে গেছে। তো সমান্তর ধারার অ্যাভারেজ বা গড় বের করার জন্য দুইটা শর্ট নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে মাঝখানের সংখ্যাটা বা মিডল টার্ম, সেকেন্ড শর্টকাটটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা, সারা বলতেছে ক্লাস 9-এর ম্যাথ বই টাচ না করা আমি। আচ্ছা, টাচ করার দরকার নাই, বিকজ হচ্ছে আমাদের স্লাইড গুলো আছে, আমাদের কুইক টেস্ট গুলো আছে, আমাদের লেকচার শিট গুলো আছে, ওগুলো হচ্ছে আমি সব এক্সপ্লেন করে দেবো। 9-10-এর বই ধরার কোনো দরকার নাই, আমি নিজেটাও ফেলে দিচ্ছি। আমি ছোটবেলায় হচ্ছে ক্লাস 9-10 কোনটা যেন পড়তাম, আদিলের একটা গাইড ছিল, মনে আছে? যে হচ্ছে লম্বা একটা গাইড, তোমরা পড়ছো কিনা আমরা জানি না। আমি তো অনেক আগে হচ্ছে এইচএসসি দিছি, তখন ওটা অনেক পপুলার ছিল। আচ্ছা, প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সবগুলো দেওয়া থাকে। ওকে, আচ্ছা এবার আসি। তাহলে হচ্ছে আমরা যেহেতু বলছি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারার অ্যাভারেজ কি সবসময় মাঝখানের সংখ্যাটা হয়, তাহলে এই ম্যাথটা সলভ করা তোমার জন্য সুপার ইজি হবে। তুমি একটু কমেন্ট করে আমাকে জানাও যে এইটার অ্যান্সার কত হবে। শহীদুল আলম বলতেছে ব্লার স্ক্রিন, না ব্লার হয় নাই, আই থিঙ্ক হচ্ছে তোমার এন্ডে হচ্ছে প্রবলেম হচ্ছে। এটার অ্যান্সার কত হবে সেটা হচ্ছে আমাকে একটু জানাও। আদিল ব্রাদার্স, হ্যাঁ আদিল ব্রাদার্স না, এই পাবলিকেশনটা হচ্ছে মল্লিক ব্রাদার্স। সবাই বলতেছে সি 14। আচ্ছা, ফাইজা তাসনিম তানহা বলতেছে অপশন ই। মাইশাদ বলতেছে 14. আচ্ছা, ওকে ভাইয়া, ক্লাসরুম
ক্লাসরুম ক্লাসটা অনেক মিস করতে। আচ্ছা, সবাই বলতেছে না এটা 14, অপশন সি। কেন বলতেছে আমি ঠিক খেয়াল করলাম না। মাত্র একজন কারেক্ট অ্যান্সার দিছে, সেটা হচ্ছে ফাইজা। ফাইজা কারেক্ট, অপশন ই। আচ্ছা, খেয়াল করে দেখো, স্টুডেন্টরা না এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি পড়ে, এই জন্য হচ্ছে আমি এই ম্যাথটাই খুঁজে খুঁজে তোমাদের দিছি। তো ওরা যেটা করতো, দেখো, ওরা মনে করতো কি এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা। খেয়াল করে দেখো, সূক্ষ্মভাবে খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন না। প্রথমটাতে গ্যাপ কত? 1। সেকেন্ডটাতে গ্যাপ কত? 1। থার্ডটাতেও গ্যাপ 1। ফোর্থটাতেও গ্যাপ 1। বাট 15-র সাথে 17-র গ্যাপ কত? 2 না? 17-র সাথে আবার 18-র গ্যাপ কত? 1 না? সো এই যে গ্যাপটা, সেটা কি ইকুয়াল হয়েছে? ইকুয়াল হয় নাই। সো এটা সমান্তর ধারা না। যেহেতু এটা সমান্তর ধারা না, শর্টকাট ফর্মুলা এখানে আর আমার টিকবে না। সো সেটার জন্য আমরা কি করতে হবে? সেটা হচ্ছে আমাদের সবগুলা যোগ করে ভাগ করে দিতে হবে। যোগ করে ভাগ করার নিয়ম কি ছিল? খেয়াল করে দেখো, আমাদের অরিজিনাল ফর্মুলা, আমি বলছি কি একটা জিনিস কমন নিবা। এখানে কমন কত থাকবে? 10। সো আমি যদি 10 কমন নেই, হাতে বাকি থাকলো কত? 1, 2, 3, 4, 5, 7 আর 8। সো 1 2 3 4 যোগ করলে হয় 10, সৃজনশীলের 10। 10 আর 5 15, 15 আর 15 15 আর 15 হচ্ছে 30। ওকে, সো আমার অ্যান্সার কি হবে? 10 আমি আলাদা করে রাখছিলাম, এখানে হচ্ছে 30, বাকি হচ্ছে 7। ওকে, সো আমি প্রসেসটা দেখাচ্ছি। আমি কিন্তু এই ম্যাথটা ব্রেইনে সলভ করছি, বাট তোমাদের বোঝানোর জন্য আমি 7কে 30 দিয়ে কিভাবে বের করলাম। 4 7 কত? 28 না? সো আমি 28কে আলাদা করব। 4 7 28 প্লাস 2/7। সো এটা হচ্ছে 4। তার মানে 10-এর সাথে 4 যোগ করলে হয় 14। আর 1/7 ক্লাস লেকচার 1-এ ছোটবেলায় আমরা যখন লেকচার 1 করছিলাম, 1/7 এর মান আমি মুখস্থ করতে বলছিলাম। কত ছিল? 0.14 ছিল না? আচ্ছা, 7 ভাগের 1 ভাগ যদি 0.14 হয়, তাহলে 2 ভাগ কত হবে? দ্বিগুণ হবে। তার মানে 14 দুগুণে 28। তো অ্যান্সার হবে 0.28, 14.28। সো খেয়াল করে দেখো, তাহলে আমার অ্যান্সার কি হবে? নান অফ দিস, কারণ কোনো অপশনেই 14.28 এটা নাই। এই যে ফ্লোরেন্স লাবণ্য, ও কিন্তু অ্যান্সার বের করে ফেলছে, সেটা হচ্ছে 14.29। রাইসুল, ও কিন্তু কারেক্ট। খেয়াল করছো? আমি একবার দেখাই দিচ্ছি, বাকি ম্যাথ কিন্তু হচ্ছে তোমরা নিজেরা পারতেছো। তো একটা লেভেলে এমন কনফিডেন্স আসবে যে তুমি অন্যকে টিচ করার এই কনফিডেন্সটাও তোমার মধ্যে চলে আসবে। সো ইনিশিয়ালি একটু কষ্ট হবে, আই আন্ডারস্ট্যান্ড, বাট প্রথম কয়েকটা ম্যাথ খাতায় করো, বাকিটা ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। ওকে, সো অ্যারিথমেটিক প্রোগ্রেশন এই পর্যন্তই, ডান। আচ্ছা, ওকে, এবার একটা ইন্টারেস্টিং ম্যাথে আসি, সেটা হচ্ছে এটা প্রিভিয়াস ইয়ারে হচ্ছে আইবিএ তে এই কোশ্চেনটা আসছিল। ওকে, আমি এক্সপেক্ট করতেছি তোমরা এই ম্যাথটা পারবা না, কারণ এখানে হচ্ছে কিছু টপিক আমি হচ্ছে তোমাকে এখনো পড়াই নাই। বাট একটু ট্রাই করো, আমি বাংলাতে একটা এক্সপ্লেন করে দিচ্ছি ম্যাথটাতে আসলে কি বোঝাচ্ছে। প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ, গড় বের করতে বলছে। কিসের গড়? অল দ্য মাল্টিপলস অফ 10, 10-এর যতগুলা মাল্টিপল আছে সবগুলা মাল্টিপলের, provided that from 10 to 190 inclusive, 10 to 190 inclusive। আচ্ছা, যারা পারবা না মন খারাপ করার কোনো দরকার নাই, কারণ এটা পারার কথা না, কারণ আমি তোমাদের কয়েকটা টপিক এখানে শিখাই। আচ্ছা, ওকে, আসছি। প্রথমে খেয়াল করে দেখো, এখানে অ্যাভারেজ কি বলছে? অ্যাভারেজ বলছে অ্যাভারেজ বলছে কতগুলা নাম্বারের অ্যাভারেজ বের করতে হবে? 10-এর মাল্টিপল, 10-এর মাল্টিপলের অ্যাভারেজ বের করতে হবে। রেঞ্জ কত? 10 থেকে 190 ইনক্লুসিভ। আচ্ছা, এবার মাল্টিপলে আসি। লেকচার 2-তে আমি কিন্তু মাল্টিপল পড়াইছিলাম। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে হচ্ছে টুকরা টুকরা অংশ। মাল্টিপল এই ওয়ার্ডটা আসছে কিসের থেকে? মাল্টিপ্লাই থেকে, মাল্টিপ্লাই থেকে। তো কতগুলা নাম্বার গুণ করে যেটা পাওয়া যায়, মাল্টিপ্লাই গুণ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মাল্টিপল, আর কতগুলা নাম্বার ভেঙে যেটা পাওয়া যায় সেটাকে হচ্ছে ফ্যাক্টর। তাহলে 10-এর মাল্টিপল কি কি হইতে পারে? 10-এর সাথে কতগুলা নাম্বারকে গুণ করলে কি কি নাম্বার পাওয়া যাবে? দেখো, 10-এর মাল্টিপল হইতে পারে 10-কে 10, এটা একটা মাল্টিপল হতে পারে। আবার 10-কে যদি আমি 2 দিয়ে গুণ করি, কত আসে? 20, সেটাও একটা মাল্টিপল হতে পারে। তারপর ধরো 10-কে আমি যদি 3 দিয়ে গুণ করি, তাহলে আসবে, সরি, ধরো এটা 8 দিয়ে গুণ করি, তাহলে আসবে 80। এরকম করে গুণ করার পর, 10-কে গুণ করার পর
যে নাম্বারগুলা পাওয়া যাবে সেগুলো হচ্ছে 10-এর মাল্টিপল। তোমাকে জানতে চাইছে 10 থেকে 190 ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে হচ্ছে তোমাকে 10ও নিতে হবে, 190ও নিতে হবে। সো 10 থেকে 190 এর মধ্যে যতগুলা মাল্টিপল আছে 10-এর, এই সবগুলার অ্যাভারেজ কত। প্রথমে আমি খেয়াল করি যে তাহলে আমার সিরিজটা কি হবে। আচ্ছা, 10-এর প্রথম মাল্টিপল কত? 10। দ্বিতীয়টা হচ্ছে 20, তারপর আছে 30, তারপর হবে 40, এরকম ডট 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 ডট, এক সময় 190 আসবে না? 190 আসবে। আচ্ছা, এই সিরিজটাকে আমি কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা বলতে পারি? অবশ্যই বলতে পারি। কেন? কেননা সবগুলোর মধ্যে গ্যাপ কত করে? দেখো, 10 করে। 10 করে কিন্তু আমার গ্যাপ আছে। যেহেতু গ্যাপগুলা ইকুয়াল, সেহেতু আমি এটা বলে দিতে পারি এটা একটা সমান্তর ধারা। ওকে, এবার আসি, তাহলে এটা আমার গড় কত হবে? আচ্ছা, অ্যাভারেজ কি ছিল যেন? মাঝখানের সংখ্যাটা। খেয়াল করে দেখো, এখানে কিন্তু মাঝখানের সংখ্যাটা বের করা সম্ভব না, অনেকগুলো ডট ডট আছে। আমার কি এত নাম্বার লেখা সম্ভব না? এর জন্য আমি যেটা করব, আমি সেকেন্ড আরেকটা শর্টকাট ফর্মুলা দিছিলাম না অ্যারিথমেটিক প্রোগ্রেশনের গড় বের করার জন্য? কি দিছিলাম? সেটা হচ্ছে প্রথম নাম্বার যোগ লাস্টের নাম্বার ডিভাইডেড বাই 2। সো 10-এর সাথে 190, প্রথম নাম্বার হচ্ছে 10, লাস্টের নাম্বারটা হচ্ছে 190, 10-এর সাথে 190 যোগ করলে হয় 200, 200 কি 2 দিয়ে ভাগ করলে কত হবে? 100। সো আমার অ্যান্সার হচ্ছে 100। সো আই থিঙ্ক আই মেড মাইসেলফ ক্লিয়ার। সো যারা পারো নাই, আবার বলছি, মন খারাপ করার কোনো দরকার নাই, কারণ এইটা একটু ডিফিকাল্ট ছিল। আর যারা পারছো, কনগ্রাচুলেশনস। দেখো, অনেকেই পারতেছে। যে তারিন বলতেছে 100, রূপা বলতেছে সি, অবশ্যই কারেক্ট সি। মনিকা ও সি বলছে, মারিয়ম 100, সবাই পারছে। এ কি অবস্থা! আচ্ছা, সবাই। আচ্ছা, ওকে, আই থিঙ্ক আমার বোঝানোটা ভালো হয়েছে। ওকে, ওয়েল, সো আমি একটু হচ্ছে 1 মিনিটের আমরা এখন ব্রেক নিব। তোমরা হচ্ছে একটু মাথাটা ক্লিয়ার করো যে এতক্ষণ আমরা কি কি পড়ছি। এতক্ষণ আমরা পড়ছি অ্যাভারেজের ফর্মুলা, এরপর আমরা পড়ছি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে অ্যাভারেজ কিভাবে বের করতে হয় সেটা আমি আলাদা করে শিখিয়ে দিছি। দুইটা ফর্মুলা, একটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে মাঝখানের সংখ্যাটা। সো এবার 30 সেকেন্ডের একটা ব্রেক নাও। আর যাদের কোশ্চেন আছে ওরা কমেন্ট সেকশনে করতে পারো, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, সিবদাত আহমেদ তামিম ওই বলতেছে যে হচ্ছে গত ক্লাসে বলছিলেন লসাগু করে দেখাবেন শর্টকাটে। আচ্ছা, এটা লেকচার 4-এ করে দেখাবো, কারণ লেকচার 4টা হচ্ছে এইচসিএফ এলসিএম এর উপর। এক্সামের সময় এরকম সবাই কমেন্ট করে অ্যান্সার বলে দিস। আচ্ছা, ওকে। সো এক্সামে আমাদের এটা প্রবলেম হতো। ছোটবেলায় হচ্ছে আমি ম্যাথ অনেক কম পারতাম। সো সামনে যে ছিল ক্লাসের রোল নাম্বার 1, ওকে ওইরকম চাইতাম। সো ও একটু ভাব নিত যে হচ্ছে আমাকে কিছু দেখাইতো না। ওকে, ওকে, ডান। সো আমরা এই পর্যন্ত হচ্ছে, আই থিঙ্ক আই মেড মাইসেলফ ক্লিয়ার। সো কারো কোনো কোশ্চেন নাই? ব্রেক নিয়েও পড়াইতেছেন আব্দুর রহমান। ওকে, স্টোরি শেয়ার করতেছি বেসিক্যালি। ওয়েল, সো এবার নেক্সট আমরা যে টপিকটাতে আসছি, হুইচ ইজ কনজিকিউটিভ নাম্বার, বা ছোটবেলায় আমরা যেটা পড়ে আসছি সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা। আচ্ছা, ক্রমিক সংখ্যাটা কি? ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা। যেমন 5 একটা নাম্বার, 5-এর পরের নাম্বারটা হচ্ছে 6, 6-এর পরের নাম্বারটা হচ্ছে 7, 7-এর পরের নাম্বারটা হচ্ছে 8, 8-এর পরের নাম্বারটা হচ্ছে 9। আচ্ছা, সো যেহেতু এই নাম্বারগুলো পরপর নাম্বার, সো সেগুলোকে আমরা বলতে পারি কনজিকিউটিভ নাম্বার। আবার আমি যদি হচ্ছে আরেকটা আলাদা এক্সাম্পল দিই, ধরো 119, তারপর হচ্ছে 120, তারপর হচ্ছে 121। সো এগুলা হচ্ছে পরপর নাম্বার না? সো এগুলোকেও হচ্ছে বলা হবে কনজিকিউটিভ নাম্বার। এবার আমি তোমাদের কাছে একটা কোশ্চেন থ্রো করতে চাই। সেটা হচ্ছে, দেখো 5 আর 6-এর মধ্যে গ্যাপ কত? 1। 6 আর 7-এর মধ্যে গ্যাপ কত? 1। 7 আর 8-এর মধ্যে গ্যাপ কত? 1। 8 আর 9-এর মধ্যে গ্যাপ কত? 1। আচ্ছা, গ্যাপগুলা ইকুয়াল না? খেয়াল করে দেখো, গ্যাপগুলা কিন্তু ইকুয়াল। আচ্ছা, আমি বলছিলাম না যে গ্যাপগুলা ইকুয়াল হলে কি বলে? ওগুলাকে ইকুয়াল গ্যাপ হলে সেটাকে বলে সমান্তর ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে, এই যে সিরিজটা আছে, এই সিরিজটাকে আমি কি বলবো? অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলবো,
নাকি কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যা বলি? একটু চিন্তা করো। আচ্ছা, ওকে। সো যেটা হবে, এই সিরিজটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনও, এই সিরিজটা কনজিকিউটিভ নাম্বার। ওকে, আচ্ছা, যেহেতু পরপর নাম্বার, তার মানে এর মধ্যে গ্যাপ তো ইকুয়াল থাকবে, এটা তো এভিডেন্ট, এটা তো একদম সুস্পষ্ট। তার মানে এই সিরিজটা কনজিকিউটিভ নাম্বারও, এই সিরিজটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আমি তোমাদের অ্যাকাউন্টিং এর একটা এক্সাম্পল দিয়ে এটা তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এ আমরা পড়ছিলাম না, সব লেনদেনই ঘটনা, বাট সব ঘটনাই লেনদেন নয়, পড়ছিলাম। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে সব ধরনের, পৃথিবীর সব কনজিকিউটিভ নাম্বারই হচ্ছে এক একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা, বাট পৃথিবীর সব অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা কনজিকিউটিভ নাম্বার না। সো এই জিনিসটার জন্য মাথায় থাকে। ওকে, মুনজারিন রাহি বলতেছে বোথ, দ্যাট ইজ কারেক্ট। এইবার আমরা একটা ম্যাথ সলভ করবো। ম্যাথ সলভ করার আগে আমরা একটু বামে আসি। সেটা হচ্ছে, আমি বলছি না যে কনজিকিউটিভ নাম্বারকে হচ্ছে আমরা আবার অ্যারিথমেটিক প্রোগ্রেশনও বলতে পারি, বলা যায়, যেহেতু হচ্ছে ইকুয়াল গ্যাপ আছে। তার মানে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে অ্যাভারেজ বের করার জন্য আমি তোমাদের শর্টকাট দুইটা ম্যাথ কি শিখাইছি, ফর্মুলা শিখাইছি। একটা হচ্ছে মাঝখানের সংখ্যাটা, আর একটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। যেহেতু এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনেও অ্যাপ্লাই করা যায়, এটা আবার কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে। যেহেতু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে অ্যাপ্লাই করা যাচ্ছে, ওই ফর্মুলাগুলা কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রেও খাটবে। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ সলভ করবো। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের আসছিল। আচ্ছা, কুইক টেস্ট ঠিক বলছে কি, ইফ দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার, খেয়াল করো, কনজিকিউটিভ ইন্টিজার। সো আমরা এটা কনজিকিউটিভ বলতে পারি, আবার হচ্ছে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনও হবে। সো 5টা কনজিকিউটিভ ইন্টিজারের অ্যাভারেজ বা গড় হচ্ছে, অ্যাভারেজ বা গড় হচ্ছে 63, নেগেটিভ 63। আচ্ছা, তোমাকে অ্যাভারেজ দেওয়া আছে, তোমাকে অ্যাভারেজ বের করতে হবে না। তাহলে কি বের করতে হবে? তোমাকে বলছে তাহলে হোয়াট ইজ দি লোয়েস্ট নাম্বার। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখছি, সব স্টুডেন্ট অপশন এ অ্যান্সার করে আসে। এবার দেখি যে তোমরা কি বলো। ওয়েল, এই ম্যাথটা হচ্ছে আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমি বলছিলাম কি, কতগুলা কনজিকিউটিভ নাম্বার বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অ্যাভারেজ হচ্ছে মাঝখানের সংখ্যাটা। সো আমাকে যদি কতগুলা নাম্বার দেয়া থাকে, তাহলে অ্যাভারেজ হবে মাঝখানের সংখ্যাটা, অ্যাভারেজ হবে মাঝখানের সংখ্যাটা। প্রশ্নে আমাকে বলছে কি অ্যাভারেজ কত, প্রশ্নে আমাকে অ্যাভারেজ অলরেডি বলে দিছে, which is নেগেটিভ 63, which is নেগেটিভ 63। এখন আমাকে বলো, আমি যেহেতু জানি আমার অ্যাভারেজ হচ্ছে নেগেটিভ 63, তার মানে আমার মাঝখানের সংখ্যাটা নেগেটিভ 63, তাহলে আমি বাকি নাম্বারগুলো বের করে ফেলতে পারবো না? অবশ্যই বের করে ফেলতে পারবো। যেহেতু 5টা কনজিকিউটিভ নাম্বার বলছে, 5টা নাম্বার, তাহলে বাম পাশে থাকবে কয়টা? 2টা। ডান পাশে কয়টা থাকবে? 2টা। সো বাম পাশে থাকবে নেগেটিভ 64, আরেকটা হবে নেগেটিভ 65, আর ডান পাশে থাকবে আরো 2টা, তাহলে এটা আসবে নেগেটিভ 62, এটা আসবে নেগেটিভ 61। সো কয়টা নাম্বার হয়ে গেল? 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে খেয়াল করে দেখো, 5টা নাম্বার। এই 5টা নাম্বার কি ক্রমিক সংখ্যা না, কনজিকিউটিভ নাম্বার না? পরপর আসতেছে না, যে 61 62 63 64 65। সো কনজিকিউটিভ নাম্বার, এটাও মিলে গেল। অ্যাভারেজ কি ছিল? অ্যাভারেজ ছিল মাঝখানের সংখ্যাটা, হুইচ ইজ নেগেটিভ 63। অ্যাভারেজ হচ্ছে মাঝখানের সংখ্যাটা নেগেটিভ 63। তাহলে লোয়েস্ট নাম্বার, সবচেয়ে ছোট নাম্বারটা কত? সবচেয়ে ছোট নাম্বারটা যেহেতু বামে থাকে, তাহলে সবচেয়ে ছোট নাম্বারটা হবে নেগেটিভ 65। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে? নেগেটিভ 65। ওকে, সো আই থিঙ্ক এটা হচ্ছে আমি সবাইকে বুঝাইতে পারছি এবং সবাই হচ্ছে কারেক্ট অ্যান্সার দিচ্ছে, হুইচ ইজ নেগেটিভ 65, অপশন ই। আয়েশা, ফাইজা হচ্ছে আজকে সবগুলো কারেক্ট অ্যান্সার দিচ্ছে। রিফাত উল্টা হইলো কেন? আচ্ছা, এখন আমি তোমাকে কিভাবে নাম্বার সিস্টেম বোঝাবো। আচ্ছা, জারিন তাসনিম বলছেন নেগেটিভ 65। সো এইটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ, যেটা হচ্ছে অহরহ তোমার পরীক্ষায় আসে। তোমাকে হচ্ছে এই
অ্যাভারেজ বলে দেওয়া থাকবে, মাঝখানে সংখ্যাটা বলে দেওয়া থাকবে, তোমাকে সবচেয়ে বড় নাম্বার বা সবচেয়ে ছোট নাম্বার বের করতে বলতে হতে পারে। সো আমি সবচেয়ে কঠিন ম্যাথটাই তোমাকে দেখাইলাম, ইজি ম্যাথগুলো তুমি এমনিতে পারবে। Well, so my answer is option E, which is -65. Okay, এইবার আমরা কনজিকিউটিভ নাম্বার বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা অ্যাভারেজের লাস্টের টপিকটা হচ্ছে আমরা কভার করব, which is consecutive even or consecutive odd. আচ্ছা, ইভেন নাম্বার আমরা লেকচার 1-এ যখন ছোটবেলায় লেকচার 1 করছিলাম তখন বলছিলাম কি ইভেন নাম্বার হচ্ছে জোড় সংখ্যা, অড নাম্বার হচ্ছে বেজোড় সংখ্যা। কনজিকিউটিভ ইভেন বলতে কি বোঝায়? কনজিকিউটিভ ইভেন বলতে পরপর জোড় সংখ্যাগুলোকে বোঝায়। কনজিকিউটিভ অড বলতে কি বোঝায়? কনজিকিউটিভ অড বলতে পরপর বেজোড় সংখ্যাগুলোকে বোঝায়। যেমন প্রথম সিরিজটাতে দেখি 6-এর পরে ইভেন নাম্বারটা কত? 8, 8-এর পরের ইভেন নাম্বারটা হচ্ছে 10, 10-এর পরের ইভেন নাম্বার 12, তারপর হচ্ছে 14। তার মানে যেহেতু এটা পরপর কতগুলা ইভেন নাম্বার, তাহলে সেটাকে আমি বলতে পারবো কনজিকিউটিভ ইভেন। আচ্ছা, খেয়াল করে দেখো কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে আবার খেয়াল করো, আমি বলতেছি কি কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে গ্যাপ কত ছিল? কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে গ্যাপ ছিল 1, বাট আমি যখন কনজিকিউটিভ ইভেন বা কনজিকিউটিভ অড বলবো তখন আমার গ্যাপ হচ্ছে 2। দেখো 6 আর 2-এর মধ্যে গ্যাপ হচ্ছে 2 2 2 2। একইভাবে 104 পরের জোড় নাম্বারটা হচ্ছে 106, 108, 110, তাহলে কত হবে? 2 2 2। আচ্ছা, কনজিকিউটিভ অড পরপর বেজোড় সংখ্যা, তাহলে 7-এর পরের বেজোড় সংখ্যাটা বা অড নাম্বারটা হচ্ছে 9, তারপর 11, দেন 13, দেন 15। সো গ্যাপ কত করে দেখো? 2 2 2 2, হুইচ মিনস যে আমাকে যদি শুধু কনজিকিউটিভ নাম্বার বলে তাহলে গ্যাপ কত করে হবে? 1 করে। আবার যখন আমাকে কনজিকিউটিভ অড বা কনজিকিউটিভ ইভেন প্রশ্নে বলে দেওয়া থাকবে তখন গ্যাপ কত করে হবে? 2 করে। আই থিঙ্ক এই পর্যন্ত সবাই বুঝতে পারছে। এবার আমরা হচ্ছে একটা সিরিয়াস ম্যাথ করি। আচ্ছা, ম্যাথটা কি বলছে কি যে ইফ পাই এটা হচ্ছে পাই, সার্কেলের ক্ষেত্রে আমরা যেটা করতাম ইজ দ্য ফার্স্ট, প্রথম, পাই হচ্ছে প্রথম, কিসের প্রথম? 5টা কনজিকিউটিভ অড নাম্বারের প্রথম। কনজিকিউটিভ 5টা কনজিকিউটিভ অড নাম্বারের যদি প্রথম হয়ে থাকে, ইন দ্যাট কেস তাদের অ্যাভারেজ কত হবে? আচ্ছা, সো আমি সলিউশন শিটে যাই। সো প্রশ্নে কি বলছে? কনজিকিউটিভ বলছে, অড নাম্বার বলছে। সো পাই হচ্ছে প্রথম নাম্বারটা, আচ্ছা, কনজিকিউটিভ নাম্বার কয়টা? কনজিকিউটিভ অড নাম্বার 5টা। আচ্ছা, পাই যদি প্রথম নাম্বার হয় তাহলে আমাকে বলো তো পরের নাম্বারটা কি হবে? সব স্টুডেন্ট আমাকে যেটা বলতো পাই প্লাস 1 হবে, কারণ আমি যেহেতু পরের নাম্বারটা বলছি। খেয়াল করো, এটা পাই প্লাস 1 হবে না, এটা হবে পাই প্লাস 2। পাই প্লাস 2 কেন হলো? কারণ প্রশ্নে কিন্তু আমাকে কনজিকিউটিভ অড বলে দেয়া আছে। কনজিকিউটিভ অড, কনজিকিউটিভ ইভেন, আমি বলছিলাম কি গ্যাপ কত করে হবে? 2 করে হবে, গ্যাপ হবে 2 করে। সো প্রথম নাম্বারটা যদি পাই হয় তাহলে সেকেন্ড নাম্বারটা পাই প্লাস 2, দেন উইল বি পাই প্লাস 4, দেন উইল বি পাই প্লাস 6, দেন উইল বি পাই প্লাস 8। সো কয়টা নাম্বার? 5টা নাম্বার, 1 2 3 4 5। এবার প্রশ্নে বলছে কি মাঝখানের সংখ্যা বা অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ হবে যেহেতু মাঝখানের সংখ্যাটা, তার মানে পাই প্লাস 4। দেখো প্রশ্নে কিন্তু জানতে চাইছে তাদের অ্যাভারেজ কত। যেহেতু কনজিকিউটিভ নাম্বার আর অ্যারিথমেটিক প্রোগ্রেশন মোটামুটি সেম জিনিস, তার মানে আমি বলতে পারি কি অ্যাভারেজ সবসময় মাঝখানের সংখ্যাটা হয়, তাহলে আমার অ্যান্সার হবে পাই প্লাস 4। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আমরা খেয়াল করে দেখি যে কে কে কারেক্ট অ্যান্সার দিছে। আরমান হোসাইন ইমন ও বলতেছে অপশন ই, which is correct. আব্দুল্লাহ বলছে অপশন ই কারেক্ট। জোবায়ের ও হচ্ছে কারেক্ট অ্যান্সার দিছে। তো সবাই কিন্তু পারতেছে। সো আই থিঙ্ক যে আমাদের কনজিকিউটিভ নাম্বার বা অ্যাভারেজ এখান থেকে হচ্ছে আমাদের যে টাইপের কঠিন, এগুলো কিন্তু বাঘা কঠিন ম্যাথ, আমি কিন্তু হচ্ছে তোমাদের কঠিন ম্যাথগুলো থ্রো করে দিচ্ছি, বাট
আমি কমেন্ট সেকশনে যেটা দেখতেছি তোমরা সবাই সবগুলো পারতেছো। সো আই থিঙ্ক যখন রিয়েল টেস্ট আসবে তখন হচ্ছে ম্যাথগুলো হচ্ছে আমরা এখন যেভাবে হচ্ছে সলভ করতেছি তখনও ওইভাবে সলভ করতে পারবো, আমাদের কেউ আটকায় রাখতে পারবো। ওকে, সো এখন আমরা যেটা করবো কারেক্ট অ্যান্সার। সো একটা আমরা ব্রেক নেব, প্রায় 1 মিনিটের হচ্ছে আমরা একটা ছোট ব্রেক নেব। দেখি তোমরা একটু গল্প করো। সো সৈকতনী বলতেছে অপশন ই, পাই সিম্বল খুঁজে পাচ্ছি না, +4। ভাইয়া প্লিজ অডটা আবার বলবেন। অড মানে হচ্ছে কনজিকিউটিভ অড মানে হচ্ছে পরপর অড নাম্বার। ধরো এক এক একটা বেজোড় সংখ্যা, তাহলে পরের বেজোড় সংখ্যাটা কত হবে? 3। তার মানে খেয়াল করে দেখো 1 আর 3-এর মধ্যে গ্যাপ কত? 2 না? সো যখন বলবো কনজিকিউটিভ অড বা কনজিকিউটিভ ইভেন, তখন তাদের মাঝখানে গ্যাপ কত থাকবে? 2 করে থাকবে। ওকে, আব্দুর রহমান বলতেছে এক্সাম হলে গিয়ে কি হবে আল্লাহ জানে। আচ্ছা, ওকে। আর though I am an HEC candidate, you make me understand so good and clear about this BBA math. You are the best. Hassan Matubbar, thank you so much. ভাইয়া আমাদের এইচএসসি এক্সাম কি হবে? আচ্ছা, এটা আমি কিভাবে বলবো? আই হোপ যে হচ্ছে সবগুলা সিচুয়েশন হচ্ছে এখন ক্লিয়ার হয়ে যায়, যত তাড়াতাড়ি হচ্ছে রিকভার হওয়া সম্ভব তোমরা তত তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে যেতে পারবা, এটা তো হচ্ছে সবাই চাচ্ছে। আচ্ছা ভাইয়া, পায়ের মান তো 3.1416, 2 অ্যাড করলে এটা তো ইভেন হয়ে গেল। আচ্ছা মাহফুজ, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, অর্ডার ইভেন নাম্বার এটা কি হচ্ছে ফ্র্যাকশন বা দশমিক সংখ্যা হইতে পারে? তুমি কি বলতে পারবা আড়াই একটা ইভেন নাম্বার? এটা কখনো বলা যায় না, বলা যায় না। ওকে, অম্লান থ্যাংক ইউ। কানন তুলসী আবার কমেন্ট। ওকে, ডান। সো আই থিঙ্ক যে হচ্ছে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট ব্রেক দিছি। সো আমি একটু রিক্যাপ করি যে হচ্ছে আমরা কি কি কভার করলাম। সেটা হচ্ছে আমরা অ্যাভারেজ বলছি, অ্যাভারেজের ফর্মুলা বলছি সাম ডিভাইডেড বাই নাম্বার। সেখান থেকে সামের আমি আরেকটা ফর্মুলা বের করছি, সাম ইজ ইকুয়াল টু অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই নাম্বার। তারপর হচ্ছে আমি বলছি যে হচ্ছে তোমাকে যদি বাঘা বাঘা কিছু সংখ্যা দেয়া থাকে তাহলে সেখান থেকে আমি শর্টকাটে কিভাবে অ্যাভারেজ বের করব, কমন একটা নাম্বার আমি আলাদা করে রাখবো, তারপর বাকি যে টুকরা টুকরা ছোট ছোট নাম্বার আছে সেগুলোকে যোগ করে ওই রাশি সমূহের সংখ্যা দিয়ে ভাগ করে ফেলবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি গেলাম যে এরপর আমরা আসলাম অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারার ক্ষেত্রে। সমান্তর ধারার ক্ষেত্রে আমি তোমাদের বলে দিছি যে ইকুয়াল গ্যাপ থাকে। তারপর হচ্ছে আমি অ্যাভারেজ বের করছি, দুইটা শর্টকাট নিয়ম শিখেছি, একটা হচ্ছে মাঝখানের সংখ্যাটা আর একটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। দুইটাই হচ্ছে দুই ক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশন তোমাদের দেখাই দিছি। আচ্ছা, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে আমি আবার বলছি বারবার সিরিজটা চেক করে দেখবা ওটা আসলেই অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা ইকুয়াল গ্যাপ আছে কিনা। স্টুডেন্টরা কি কমন ট্র্যাপে পড়ে, দেখে মনে করে যে আসলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বাট আসলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন না, ভেতরে অনেক ঘাপলা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি গেলাম হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। তোমাকে আমি বললাম যে হচ্ছে কনজিকিউটিভ নাম্বার হচ্ছে পরপর নাম্বার, গ্যাপ হচ্ছে 1 করে। এরপর কনজিকিউটিভ ইভেন, কনজিকিউটিভ অড দেখাইলাম, সেটা হচ্ছে কনজিকিউটিভ ইভেন আর কনজিকিউটিভ অডের মধ্যে গ্যাপ 2 করে। এবং সেক্ষেত্রেও আমি বলছি যে সবগুলা কনজিকিউটিভ নাম্বারই যেহেতু অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অ্যাভারেজ বের করার জন্য আমি যে ফর্মুলা দুইটা ইউজ করতাম সেটা কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। আই থিঙ্ক এই পর্যন্ত ডান। এবার আসি প্রাইম নাম্বারের ক্ষেত্রে, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আচ্ছা, ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ প্রাইম নাম্বারটা হচ্ছে আমরা ছোটবেলায় যখন ক্লাস 7-8-এ ছিলাম তখন মনে হচ্ছে আমরা অলরেডি পড়ছি, প্রমাণ করে দেখাও যে 5 একটি প্রাইম নাম্বার, এরকম কিছু। ওকে, সো ওইখানে আমাদের কিছু কনসেপ্ট ভুল ছিল। সো আই থিঙ্ক হচ্ছে এখন আমি তোমাদের একটু ক্লিয়ার করবো। প্রাইম নাম্বারের যদি আমি ডেফিনিশনে যাই, ডেফিনিশনটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। পজিটিভ নাম্বার তো আমরা জানি, পজিটিভ ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। আমি কিন্তু লেকচার 1-এই এটা বলে দিছি পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা। সো প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা, পজিটিভ পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার দ্যাট হ্যাভ এক্স্যাক্টলি 2 ফ্যাক্টরস, যার শুধু এবং শুধুমাত্র দুইটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টর দুইটা কি কি সেটাও আমি এক্সপ্লেইন করে বলে দিচ্ছি। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে নাম্বারটা নিজে, নাম্বারটা ইটসেলফ। আচ্ছা, তোমার মাথায় কিছু ঢুকতেছে না? আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো একটা নাম্বার 14। আচ্ছা, 14 কে কি কিভাবে লেখা যায়?
14 14, আবার 7 দুগুণে 14, ডান। তার মানে 14 ফ্যাক্টর কয়টা? বলছিলাম না যে 14 কে ভেঙে যে নাম্বারগুলো পাওয়া যাবে সবগুলাই তার ফ্যাক্টর, 1 2 3 4। 14 ফ্যাক্টর হচ্ছে 4টা ফ্যাক্টর। বাট ডেফিনিশনে আমি বলছি কি, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হচ্ছে সেই নাম্বারটা যার শুধু এবং শুধুমাত্র দুইটা ফ্যাক্টর থাকে, যার শুধু এবং শুধুমাত্র দুইটা ফ্যাক্টর থাকে। একটা ফ্যাক্টর হচ্ছে 1, আর একটা হচ্ছে নাম্বারটা নিজে। আচ্ছা, 14 কি ফ্যাক্টর দুইটা না চারটা? চারটা। তার মানে 14কে আমি কখনোই প্রাইম নাম্বার বলতে পারবো না। এবার আসি, তাহলে 14 আগের নাম্বারটা খেয়াল করি, দেখি 13। আচ্ছা, 13 কি কিভাবে লেখা যায়? 13 কে 13, আর কোনোভাবে 13কে লেখা সম্ভব? ইম্পসিবল। আর কোনোভাবে তুমি 13কে লিখতে পারবা না। আচ্ছা, তাহলে দেখো 13 যে এই নাম্বারটার শুধু এবং শুধুমাত্র দুইটা ফ্যাক্টর আছে। 13 এর শুধু এবং শুধুমাত্র দুইটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 1, এই যে খেয়াল করে দেখো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে নাম্বারটা নিজে, 13 নিজে। সো 13কে আমি বলতে পারি 13 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে কমেন্ট সেকশন আমাকে বলো যে 7 এটা কি একটা প্রাইম নাম্বার হবে? 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার, বিকজ 7 কে আমরা কিভাবে লিখতে পারবো? 1 মাল্টিপ্লাইড বাই 7, আর কোনোভাবে 7 কে লেখা সম্ভব না। ওকে, এবার আসি। আচ্ছা, 7 যদি একটা প্রাইম নাম্বার হয়ে থাকে, 7 যদি একটা প্রাইম নাম্বার হয়ে থাকে বা তাহলে 7.5 এটা কি একটা প্রাইম নাম্বার হবে? আচ্ছা, এটার আমি অ্যান্সার বলে দিচ্ছি, 7.5 কোনোভাবেই প্রাইম নাম্বার হইতে পারবে না। কেননা আমি শুরুতেই বলছি প্রাইম নাম্বার হওয়ার জন্য সেটাকে অবশ্যই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হইতে হবে। 7.5 কি পূর্ণ সংখ্যা? ইন্টিজার না। সো এই কারণে 7.5 প্রাইম নাম্বার হইতে পারবে না। আচ্ছা, 7 একটা প্রাইম নাম্বার আমি বুঝলাম, তাইলে ভাইয়া বলেন তো যে -7 এটা কি একটা প্রাইম নাম্বার হবে? অ্যান্সার এবারেও হচ্ছে -7 কখনোই প্রাইম নাম্বার হইতে পারবে না। কেন হইতে পারবে না? কারণ আমি শুরুতেই বলছি প্রাইম নাম্বার হওয়ার জন্য সেটাকে অবশ্যই পজিটিভ হইতে হবে। যেহেতু -7 একটা নেগেটিভ নাম্বার, এই কারণে দিস ইজ নট আ প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বারের ডেফিনেশন হচ্ছে পজিটিভ ইন্টিজার। পজিটিভ হইতে হবে, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হইতে হবে যার শুধু এবং শুধুমাত্র দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে নাম্বারটা নিজে। এবার আসি কতগুলো কোশ্চেন। প্রথম প্রপার্টি কিন্তু আমি বলে দিছি, প্রথম বৈশিষ্ট্য। এবার তোমার কাছে আছে আমার একটা কোশ্চেন আছে যে ইজ 1 আ প্রাইম নাম্বার? এক একটা প্রাইম নাম্বার কি না? আচ্ছা, এক কি কিভাবে লেখা যায়? এককে লেখা যায় 1 মাল্টিপ্লাইড বাই 1। অনেক স্টুডেন্ট আমাকে যেটা বলতো, তাহলে তো ভাইয়া যে একের তো দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1 নিজে, তার মানে হচ্ছে 1 একটা প্রাইম নাম্বার। আচ্ছা, খেয়াল করে দেখো, এই 1 আর এই 1 এর মধ্যে কোনো পার্থক্য আছে? একটা 1 সোজা আর একটা 1 বাঁকা, এরকম কিছু না। সো 1 এর ফ্যাক্টর একটাই। বাট প্রাইম নাম্বারের ক্ষেত্রে কি বলছি? প্রাইম নাম্বারের ক্ষেত্রে শুধু এবং শুধুমাত্র এক্স্যাক্টলি দুইটা ফ্যাক্টর থাকবে। যেহেতু 1 এর ফ্যাক্টর একটাই, তার মানে আমি বলতে পারি যে 1 ইজ নট আ প্রাইম নাম্বার। দিস ক্যান নেভার বি আ প্রাইম নাম্বার। আচ্ছা, এবার সেকেন্ড কোশ্চেনে আসি যে ইজ 0 আ প্রাইম নাম্বার? 0 কি একটা প্রাইম নাম্বার কি না? ওকে, অ্যান্সারটা হচ্ছে 0 একটা প্রাইম নাম্বার না। কেন না? 0 কি পজিটিভ, নেগেটিভ নাকি নিউট্রাল? দেখো লেকচার 1-এ আমরা যেটা পড়ছিলাম, আমি পড়ে আসছিলাম, 0 পজিটিভও না নেগেটিভও না, 0 হচ্ছে একটা নিউট্রাল নাম্বার। বাট প্রাইম নাম্বার হওয়ার জন্য কন্ডিশনটা কি? তাকে অবশ্যই পজিটিভ হইতে হবে। যেহেতু 0 পজিটিভ না, একটা নিউট্রাল নাম্বার, সো 0 ক্যান নেভার বি আ প্রাইম নাম্বার। ওকে, এবার আসি লাস্টে। ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ অনলি ওয়ান ইভেন প্রাইম নাম্বার। বাংলা করলে হয় পৃথিবীতে শুধু এবং শুধুমাত্র একটা জোড় মৌলিক সংখ্যা আছে, ইভেন প্রাইম নাম্বার আছে। কেউ বলতে পারবে কি?
পৃথিবীতে শুধু এবং শুধুমাত্র একটা ইভেন প্রাইম নাম্বার আছে, সেটা হচ্ছে 2। 2 কে কিভাবে লেখা যায়? 1 মাল্টিপ্লাইড বাই 2। আচ্ছা, মেহেদি বলতেছে 2, শর্মি বলতেছে 2, রাইট। ওকে, সো 2 এর কয়টা ফ্যাক্টর? দেখো, দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2 নিজে। সো আমরা বলতে পারি 2 ইজ অ্যান ইভেন প্রাইম নাম্বার। বাদ বাকি পৃথিবীতে যতগুলা ইভেন নাম্বার আছে তার কোনোটাই প্রাইম না। তার একের থেকে সরি 2 এর থেকে বেশি ফ্যাক্টর আছে, এই কারণেই তারা প্রাইম নাম্বার হতে পারবে না। আচ্ছা, শ্রীপর্ণা বলতেছে 2 আর তসনিম জারিন বলতেছে 22। এক্সাইটমেন্টে হচ্ছে আরেকটা 2 বসায় দিছে, রাইট। ওকে, এবার আসি, আমাদের তো ওই দিন চলে গেছে ডেফিনেশন মুখস্থ করার দিন। ওকে, তাহলে হচ্ছে পরীক্ষায় আমার প্রাইম নাম্বার থেকে হচ্ছে কি টাইপের ম্যাথ আসতে পারে? পরীক্ষায় হচ্ছে আমার প্রাইম নাম্বারে দুই টাইপের ম্যাথ আসতে পারে। একটা হচ্ছে তোমাকে রেঞ্জের ম্যাথ সলভ করতে বলতে পারে। রেঞ্জের ম্যাথটা কি? যে তোমাকে বলতে পারে যে 40 থেকে 100-র মধ্যে কতগুলা প্রাইম নাম্বার আছে, বা এইভাবে বলতে পারে যে তোমাকে 80 থেকে 100-র মধ্যে প্রাইম নাম্বার কয়টা এটা খুঁজে বের করো। এটা অহরহ প্রশ্নে আসে, কোশ্চেন এক্সামে আসে। আচ্ছা, এইটা বের করার জন্য আমি তোমাদের একটা চিট কোড শিখিয়ে দিচ্ছি। আমরা জিটিএ ভাইস সিটিতে হচ্ছে অনেকগুলো চিট কোড শিখতাম না, যে হচ্ছে ট্যাঙ্ক বের করার জন্য, তারপরে ট্যাঙ্ক নিয়ে হচ্ছে সবাইকে মেরে ফেলতাম। আচ্ছা, সো এখানেও রেঞ্জে ম্যাথ সলভ করার জন্য আমার একটা চিট কোড আছে। চিট কোডটা হচ্ছে 4422 322 321। আমি আবার বলতেছি 4422 322 321। সো এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে প্রাইম নাম্বার আছে 4টা, 41 থেকে 50-এর মধ্যে প্রাইম নাম্বার হচ্ছে 3টা, আর 91 থেকে 100-এর মধ্যে প্রাইম নাম্বার হচ্ছে একটা। সো তুমি যদি এই নাম্বারটা মুখস্থ করো, তো ইন দ্যাট কেস যেটা হবে যে এই ম্যাথগুলো সলভ করার জন্য তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। সো আমার চিট কোডটা কি আবার বলতেছি, 4422 322 321। ওকে, ডান। সো এবার দেখি আমরা আসলে ম্যাথটা সলভ করতে পারি কিনা, পরীক্ষায় কি টাইপের ম্যাথ আসে। আচ্ছা, খেয়াল করো, পরীক্ষায় এটা প্রিভিয়াস এর একটা ম্যাথ, সেটা হচ্ছে হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 35 অ্যান্ড 70। 35 অ্যান্ড 70, 35 থেকে 70-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে? আচ্ছা, এবার আমি একটু সলভ করবো 35 থেকে 70-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি যে হচ্ছে তোমাদের চিট কোডটা শিখাই দিছি, সেখানে কি 35 থেকে 40 এভাবে ভেঙে বলা আছে? নাই, ভেঙে বলা না। সো যেটা করে স্টুডেন্টরা বেশিরভাগ হচ্ছে অনেক হাস্যকর অ্যান্সার দেয় আমাকে। ওরা যেটা করে, ওরা বলে যে আচ্ছা ভাইয়া, এটা তো সলভ করার একটা শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়মটা কি? আমিও হচ্ছে অবাক হয়ে যেতাম। ওরা প্রথমে 35 থেকে 40 নিত, এই রেঞ্জটাকে, তারপর 41 থেকে 70 নিত। ওয়েল ফাইন, এত পর্যন্ত ঠিক আছে। 41 থেকে 70-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে? দেখো, 41 থেকে 50-এর মধ্যে আছে 3টা, 51 থেকে 60-এর মধ্যে আছে 2টা, আর 61 থেকে 70-এর মধ্যে আছে 2টা। সো 3 যোগ 2 যোগ 2 5 6 7। সো এটার মধ্যে আছে 7টা। ওকে, এবার বলছে কি 31 থেকে 40-এর মধ্যে প্রাইম নাম্বার আছে 2টা। যেহেতু 35 মাঝখানে, ওরা যেটা করতো, ভাইয়া এখানে যেহেতু 2টা, তাহলে আমি মনে করি কি 2 কে 2 দিয়ে ভাগ করে দেবো, একটা আছে। সো অ্যান্সার বের করতো 8, এটা বের করতো। আচ্ছা, আমাকে বলো, এইভাবে কি তুমি ভাগ করে দিতে পারবা? আমি যদি বলতাম যে 95 থেকে 100-র মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে, তখন তুমি কি আমাকে বলতা যে এখানে অর্ধেক প্রাইম নাম্বার আছে? আচ্ছা, এইভাবে বলা যাবে। সো এই ম্যাথটা হচ্ছে আমি একটু ডিফারেন্ট ভাবে সলভ করার ট্রাই করব। ওকে, সো খেয়াল করে দেখো, স্টুডেন্টরা প্রথমে যেটা করতো সেটা অ্যাবসলিউটলি কারেক্ট। এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে নেব। একটা হচ্ছে 35 থেকে 40, এই সেগমেন্টটা নেব, আর একটা হচ্ছে 41 থেকে 70, এই সেগমেন্টটা নেব। স্টুডেন্টরা সেকেন্ড যে স্টেপ, সেই সেকেন্ড স্টেপেও ওরা কারেক্ট ছিল, যে ওরা বের করতো কি 41 থেকে 70-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে? 7টা। স্টুডেন্টরা যেটাতে ভুল করতো, লাস্ট স্টেপে ভুল করতো, সেটা হচ্ছে 35 থেকে 40-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে।
এখন খেয়াল করে দেখো 35 থেকে 40-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে আমি কিভাবে বের করব। আগে খেয়াল করে দেখি 35 থেকে 40-এর মধ্যে কয়টা নাম্বার আছে। 35, 36, 37, 38, 39, 40। এটা আমি তোমাদের বোঝানোর জন্য হচ্ছে আমি আলাদা করে লিস্ট করে দিয়েছি। এখন খেয়াল করে দেখো, আমি শুরুতে বলছিলাম না যে পৃথিবীর কোনো ইভেন নাম্বার 2 ছাড়া কোনো ইভেন নাম্বার প্রাইম নাম্বার হইতে পারে না। আচ্ছা, তার মানে কি 40 একটা প্রাইম নাম্বার হবে? ইম্পসিবল, হইতে পারবে না। 38 কি প্রাইম নাম্বার হবে? ইম্পসিবল, হইতে পারবে না। 36 প্রাইম নাম্বার হবে? হইতে পারবে না। ওকে, এবার আসি 35। আচ্ছা, 35 কে 7 আর 5 দিয়ে ভাগ করে যায় না? 5 7 35। তো 35 কে একটা প্রাইম নাম্বার হবে? হবে না। আবার দেখো 39, 3 13 39 না, কাটাকাটি যাচ্ছে যাচ্ছে, তো এটাও প্রাইম নাম্বার হবে না। বাট 37, এটাকে আর কিছু দিয়ে কাটাকাটি করা যায় না। তার মানে 35 থেকে 40-এর মধ্যে প্রাইম নাম্বার একটাই আছে, সেটা হচ্ছে 37। সো অ্যান্সার হবে এই যে 7টা যোগ 1টা 8টা। আচ্ছা, ওয়েল, সো আমার এখানে অ্যান্সার কি হবে? 8। সো আবার যেটা করতে হয়, আমাকে যদি এরকম রেঞ্জ ভেঙে দেয়, সেক্ষেত্রে আমি যেটা করব, রেঞ্জটাকে দুইটা আলাদা ভাগে ভাগ করব, তারপর চিন্তা করব যে হচ্ছে আমার যে ওই ফ্র্যাগমেন্টেড যে পার্টটা, সেখানে প্রাইম নাম্বার কয়টা আছে। ইনিশিয়ালি একটু কষ্ট হবে, বাট যখন হচ্ছে ম্যাথগুলো হচ্ছে দেখবা যে 5-6টা ম্যাথ সলভ করে ফেলবা, তখন এটা সুপার ইজি হয়ে যাবে। এই টাইপের ম্যাথ আসলে কোনোভাবেই হচ্ছে আমার ভুল হবে না। ওকে, ফাইজা বলতেছে 35 থেকে 70-এর মধ্যে 9টা আছে। হাও? আমি তো সলভ করে দেখাইলাম। ওকে ভাই, অ্যাগেইন ক্লাস করতে চলে আসছি। অতফা আলভি, আচ্ছা, ও হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারের হচ্ছে স্টুডেন্ট ছিল। গুড টু সি ইউ ব্যাক। জারিফ, ঘুরে ফিরে তো সেমই হইলো মনে হয়। আচ্ছা, অ্যান্সারটা সেম ছিল, বাট প্রসেসটা ঠিক ছিল না। ওকে, আমি কেন প্রসেসটা ঠিক ছিল না আমি বললাম যে হচ্ছে, ধরো যে 91 থেকে 100-এর মধ্যে প্রাইম নাম্বার আছে একটা। তো আমি যদি বলি 95 থেকে 100-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা, তুমি কি বলবা অর্ধেকটা প্রাইম নাম্বার আছে? আচ্ছা, ওকে, এইবার আমরা একটা লাস্ট টপিকে যাব, সেটা হচ্ছে প্রাইম নাম্বার ডিটেকশন। আমি বলছিলাম কি শুরুতে যে প্রাইম নাম্বারের দুই টাইপের ম্যাথ আসবে, একটা হচ্ছে রেঞ্জের ম্যাথ, আর একটা হচ্ছে প্রাইম নাম্বার ডিটেকশন। সো প্রাইম নাম্বার ডিটেকশনে যাবার আগে, প্রাইম নাম্বার ডিটেকশনে আমাকে হচ্ছে এখন ক্লিয়ার করে রাখি। তোমাদের শুরুতে মনে হবে ভাইয়া এটা কি পড়াইতেছে, এগুলো তো কিছুই মাথায় ঢুকতেছে না। আমি তোমাদের বলবো যে এটা আসলে শর্টকাট। তোমার মনে হবে যে আসলে এই শর্টকাট করতে তো আমার 3-4 মিনিট টাইম লাগবে, এটা তো আসলে ব্রডকাট। আচ্ছা, তোমাদের অ্যাসিওর করতেছি পুরো প্রসেসটা এক্সপ্লেন করব, যাতে এটা তোমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে যায়। বাট যখন কয়েকটা ম্যাথ সলভ করবা, তখন প্রসেসটা অনেক ফাস্টার হবে। সো একটু ব্রেক নাও, একটু মাথাটা ঠান্ডা রাখো। আমি কমেন্ট সেকশনে দেখতেছি যে হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। খুব ক্ষুধা ক্ষুধা লাগতেছে, আমারও লাগতেছে। এখন কয়টা বাজে? 10। আমরা ছোট্ট একটা ব্রেক নিই। ওয়েল, সো টপ এসি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, বুঝি নাই ভাইয়া। ওকে, ওয়েল, প্রাইম নাম্বার ডিটেকশন। প্রথমত মাথা প্রচুর ঠান্ডা করে রাখো, একটু ডিফিকাল্ট টপিক। আমি 3টা এক্সাম্পল দেবো, 3টা এক্সাম্পল দিয়ে একটা রিয়েল লাইফ কোশ্চেন থ্রো করবো তোমার সামনে। সো প্রাইম নাম্বার ডিটেকশন মানে হচ্ছে তোমাকে বলবে কি যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ দ্য প্রাইম। নিচে কোন নাম্বারটা একটা প্রাইম নাম্বার, 5টা নাম্বার দেওয়া থাকবে, তোমাকে বের করতে হবে কোন নাম্বারটা একটা প্রাইম নাম্বার হবে। সো এই প্রাইম নাম্বার বের করার আমার টোটাল 3টে স্টেপ আছে। প্রথমে এই 3টা স্টেপ তোমার মনে হবে না, মেক সেন্স করবে না, বাট যখন এক্সাম্পলে আসবো তখন ইল গেট টু নো। আচ্ছা, প্রথম স্টেপটা হবে এমন একটা পারফেক্ট স্কোয়ার বের করব যেটা ওই নাম্বারের থেকে বড় বাট কাছাকাছি, লার্জার বাট কাছাকাছি। এমন একটা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা বের করব যেটা কিনা ওই নাম্বারের থেকে বড় কিন্তু কাছাকাছি। ওকে, সেকেন্ডলি যে নাম্বারটা আমি পেলাম সেটাকে আমি স্কোয়ার রুট করব, তারপর ভাগ করে চেক করে দেব। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড? তোমরা কিছু বুঝতে পারো নাই, এই জন্য হচ্ছে আমি একটা এক্সাম্পল নিয়ে আসি। প্রশ্নে বলছে যে 109 এটা একটা প্রাইম নাম্বার কিনা। সো 109
এটা একটা প্রাইম নাম্বার কিনা এটা বের করার জন্য আমাদের প্রথম স্টেপটা হচ্ছে 109 এর থেকে বড় 109 এর থেকে বড় লার্জার বাট সব থেকে কাছাকাছি একটা পারফেক্ট স্কোয়ার নেব। পারফেক্ট স্কোয়ার কি লেকচার 1 এ আমরা পড়ে আসছি যে কোনো নাম্বারকে স্কোয়ার কোনো ইন্টিজারকে স্কোয়ার করার পর যে নাম্বারটা পাওয়া যায় সেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। যেমন হচ্ছে 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25, এই যে 9 দেন 25, 100, 121, 144, 12 স্কোয়ার 144, এই নাম্বারগুলোকে বলা হয় প্রাইম নাম্বার, সরি পারফেক্ট স্কোয়ার। সো আমার প্রথম স্টেপটা হচ্ছে কি স্টেপ নাম্বার 1, সেটা হচ্ছে 109 এর থেকে বড় বাট সব থেকে কাছাকাছি একটা পারফেক্ট স্কোয়ার নেব। তাহলে এই নাম্বারটা কি হবে? এই নাম্বারটা হবে 10 স্কোয়ার কত 100, 11 স্কোয়ার কত 121। তাহলে আমাকে বলো তো তাহলে আমি কোন নাম্বারটা পিক আপ করবো? আমি অবশ্যই 121 কে পিক আপ করবো, কারণ 121 হচ্ছে এই 109 এর থেকে বড় বাট সব থেকে কাছাকাছি। তার মানে আমার নাম্বারটা কত হচ্ছে 121। ওকে, 121 কে স্কোয়ার রুট করলে কত হয়? 11 হয়। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সেটা হচ্ছে ফার্স্ট স্টেপটা ছিল এটা, সেকেন্ড স্টেপ হলো এটা, স্কোয়ার রুট করলে হয় 11। এবার আসি 11 এবং 11 থেকে ছোট প্রাইম নাম্বার গুলাকে আমি লিস্ট করি। 11 এবং 11 থেকে ছোট প্রাইম নাম্বার গুলা কি? 2, 5, 7, 8, 9, 10, 11 এইগুলো। আচ্ছা 2, 5, 7 আর 11। সো লিস্ট করে ফেলাম। সো থার্ড স্টেপ হচ্ছে এইটা যে স্কোয়ার রুটের সমান এবং তার থেকে ছোট যে প্রাইম নাম্বারগুলো আছে সেগুলোকে লিস্ট করব। এরপর যেটা আমাকে করতে হবে এই সবগুলা নাম্বারকে দিয়ে আমি এটা ভাগ করে চেক করে দেব। সবগুলা নাম্বার দিয়ে এটা আমি ভাগ করে চেক করে দেখব। যদি ভাগ যায় তাহলে প্রাইম নাম্বার না, যদি ভাগ না যায় তাহলে প্রাইম নাম্বার। দেখো রিভার্স রিলেশন, যদি ভাগ যায় তাহলে প্রাইম নাম্বার না, যদি ভাগ না যায় তাহলে প্রাইম নাম্বার। শুরুতে তোমাদের বুঝতে অনেক প্রবলেম হবে, বাট আমি এক্সপ্লেইন করতেছি। আচ্ছা 2 কে কি 109 দিয়ে ভাগ করা যায়? না, ভাগ করতে পারবা না। 5 109 দিয়ে ভাগ করা যায়? না, ভাগ করা যায় না। 7 ভাগ করতে পারবা? 7 কে 7, তারপর হচ্ছে 39 কে আর যায় না। 11 11 কে 10 দিয়ে গুণ করলে হয় 110, 109 কে আর 11 দিয়ে যায় না। যেহেতু কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাচ্ছে না, যেহেতু ভাগ করা যায় না, তার মানে 109 হচ্ছে একটা প্রাইম নাম্বার। যদি ভাগ না যায় তাহলে প্রাইম নাম্বার, যদি ভাগ করা যেত তাহলে প্রাইম নাম্বার না। রিভার্স রিলেশন, যদি ভাগ করা যায় তাহলে প্রাইম নাম্বার না, যদি ভাগ করা না যায় তাহলে প্রাইম নাম্বার। আচ্ছা অনেকে বলতেছে কিচ্ছু বুঝি নাই। আমি আই আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে প্রথমে বোঝার কথা না, আমি আরো 2টা এক্সাম্পল দেবো বোঝানোর জন্য। ওকে 147 এটা প্রাইম নাম্বার কিনা এটা বের করার জন্য আমাদের প্রথম স্টেপটা কি? ফার্স্টের স্টেপটা হচ্ছে 167 থেকে বড়, আমি বলতেছি কি বড় বাট সবচেয়ে কাছাকাছি একটা পারফেক্ট স্কোয়ার। আচ্ছা পারফেক্ট স্কোয়ার গুলো কি হইতে পারে? 11 স্কোয়ার কত 121, 12 স্কোয়ার কত 144, 13 স্কোয়ার হচ্ছে 169। সো 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169। তাহলে আমি এই দুইটা নাম্বারের মধ্যে কোনটা নাম্বার পিক আপ করবো? আমি অবশ্যই 169 পিক আপ করবো, তার কারণ আমি প্রথম স্টেপে বলে দিছি কি সব থেকে কাছাকাছি এবং বড়। এই যে 144 এটা কিন্তু ছোট হয়ে গেছে, সো এটা আমি আর দিতে পারবো না। সো আমার প্রথম স্টেপ ডান, সেটা হচ্ছে আমি 169 এই নাম্বারটা নেব। এরপর সেকেন্ড স্টেপ যেটা হবে সেটা হচ্ছে 169 কে আমি স্কোয়ার রুট করব। আচ্ছা 169 কে স্কোয়ার রুট করলে হয় 13, যেহেতু 13 স্কোয়ার। থার্ড স্টেপটা হচ্ছে 13 সমান বা 13 থেকে ছোট প্রাইম নাম্বার গুলাকে লিস্ট করব। 13 সমান এবং 13 থেকে ছোট প্রাইম নাম্বার গুলা হচ্ছে 7, 2, 5, 7, 11, 13। থার্ড স্টেপ ডান। ফোর্থ স্টেপটা হচ্ছে এই প্রত্যেকটা নাম্বারকে এই যে 147 আছে এটা আমি ভাগ করে চেক করে দেখব। যদি ভাগ যায় তাহলে প্রাইম নাম্বার না,
যদি ভাগ না যায় তাহলে প্রাইম নাম্বার, রিভার্স রিলেশন। ওকে, 2 দিয়ে এটাকে কাটাকাটি করা যায়? যায় না, যেহেতু লাস্টে 7 আছে। ও সরি, এখানে 2 3 একটা প্রাইম নাম্বার মিস করছি, 2 3 5 7 11 13। আচ্ছা 3, এইটাকে কি 147 দিয়ে ভাগ করা যায়? এটাকে 147 দিয়ে ভাগ করা যায়, কারণ হচ্ছে আমি 3 এর শর্টকাট রুল তোমাদের লেকচার 2 এ শিখাই দিয়েছিলাম না, 1 আর 4 5, 5 আর 7 হচ্ছে 12। সো এটাকে 3 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে। যেহেতু কাটাকাটি করা যায়, সো এটা প্রাইম নাম্বার হইতে পারবে না। যদি ভাগ যায় তাহলে প্রাইম নাম্বার না, যদি ভাগ না যায় প্রাইম নাম্বার। সো 147 ক্যান নট বি আ প্রাইম নাম্বার। ওকে, সো সালমান বলতেছে যে প্রাইম নাম্বার না, সো এটা বুঝে গেছে। ওকে, সিদ্ধার্থ বলতেছে 147 is also divisible by 7, hence it's not a prime number. Obviously এটা 7 দিয়েও যেহেতু কাটাকাটি করা যাচ্ছে, যে কোনোটা দিয়ে কাটাকাটি করা গেলেই এটা প্রাইম নাম্বার হইতে পারবে না। ওকে, এবার আসি লাস্ট এক্সাম্পল, যারা বুঝতে পারো না। এটা হচ্ছে 149, এটা প্রাইম নাম্বার কিনা সেটা আমি কিভাবে বের করবো? প্রথমে মনে মনে বের করবো 147 149 থেকে বড় বা সবচেয়ে কাছাকাছি এইটার পারফেক্ট স্কয়ার কি হইতে পারে। 12 স্কয়ার আমি জানি কত, 144। 13 স্কয়ার কত, 169। 169 কিন্তু বড় বাট সবচেয়ে কাছাকাছি, সো আমি পিক আপ করবো কত, 169। সো প্রথম স্টেপ ডান। সেকেন্ড স্টেপে কি করবো, 169 এর স্কয়ার রুট করবো। সো স্কয়ার রুট করলে কত হয়, 13। থার্ড স্টেপটা হচ্ছে 13 সমান বা 13 থেকে ছোট প্রাইম নাম্বার গুলাকে আমি লিস্ট করব। 2 3 5 7 আর হচ্ছে 11। এবার লাস্টের স্টেপটা হচ্ছে 149, যেটাকে আমার বের করতে হবে এটা প্রাইম নাম্বার কিনা। এই সবগুলা নাম্বার দিয়ে ভাগ করে আমি চেক করে দেখবো, যদি ভাগ যায় তাহলে প্রাইম নাম্বার না, রিভার্স রিলেশন। যদি ভাগ যায় তাহলে প্রাইম নাম্বার না, যদি ভাগ না যায় তাহলে প্রাইম নাম্বার। 2 দিয়ে কি 147 কে কাটাকাটি করা যাবে, 149 কে কাটাকাটি করা যাবে? ইম্পসিবল, যাবে না। 3 দিয়ে যাবে? আচ্ছা 9 কে 10, 10 আর 4 14, যেহেতু যোগফল যাচ্ছে না এটাও যাবে না। 5 দিয়ে যাবে? না, যাবে না। 7 দিয়ে যাবে? 7 দুগুণে 14, 9 কে কি আর 7 দিয়ে যায়? যায় না। আচ্ছা 11 কে যাবে? 11 কে 11, তারপর হচ্ছে 39, এটাও যায় না। 13 কে 13, তারপর হচ্ছে 19, এটাও যায় না। যেহেতু কোনো নাম্বার দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। সো 149 ইজ আ প্রাইম নাম্বার। এবার খেয়াল করে, এবার আশা করি হচ্ছে সবাই পারছো, এবং কমেন্ট সেকশন আমি দেখতেছি যে এভরিওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং 149 ইজ আ প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বার। আচ্ছা ওকে, সো এবার আসে আমি একটা ম্যাথে আসি। এটা প্রিভিয়াস এর একটা ম্যাথ। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ আ প্রাইম? নিচের কোন নাম্বারটা একটা প্রাইম নাম্বার? 147, 149, 153, 155, 169। এই ম্যাথটা অলরেডি তোমাদের পারার কথা, কারণ আমি একটু আগে সলভ করে তোমাদের দেখাইছি। অ্যান্সার কত হবে, 149। দেখো 149 আমরা প্রমাণ করে দেখাইছি, এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। এবার জাস্ট হচ্ছে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি যে বাকি নাম্বারগুলো কেন প্রাইম নাম্বার না। আচ্ছা প্রথমে আসি 147। 147 কে কিন্তু 3 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, কারণ 1 আর 4 হচ্ছে 5, 5 আর 7 হচ্ছে 12, যেহেতু যোগফল 3 দিয়ে কাটাকাটি করা যায়, পুরো নাম্বারটাই 3 দিয়ে দিব, সো এটা বাদ। আচ্ছা 155 দেখেই বোঝা যাচ্ছে কত দিয়ে কাটাকাটি করা যায়, 5 দিয়ে কাটাকাটি করা যায়, সো বাদ। আচ্ছা তারপর আসি 161। দেখো 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তারপর হচ্ছে 2 বাকি থাকে 21, 3 7 21, সো এটাকে 7 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, সো এটাও বাদ। আর 153 এটাকেও 3 দিয়ে কাটাকাটি করা যায়, কারণ হচ্ছে 5 আর 1 6, 6 আর 3 9, 9 কে যেহেতু 3 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, সো দিস নাম্বার ইজ অলসো ডিভিজিবল বাই 3। সো আমার আলটিমেট অ্যান্সার হচ্ছে 149। সো দিস ইজ মাই অ্যান্সার। সো কংগ্রাচুলেশনস এভরিওয়ান যারা হচ্ছে পারছো। সো মোটামুটি প্রাইম নাম্বার ডিটেকশন থেকে যদি ম্যাথ আসে তাহলে এই টাইপের ম্যাথ আসবে। ওয়েল সো আজকে আমরা প্রায় সেশনটা নিচ্ছি প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। আই থিঙ্ক যা পড়াইছি হচ্ছে তোমাদের তোমরা বুঝতে পারছো। আমি একটু কমেন্ট সেকশনে ঘুরে আসি যে কার কি অবস্থা। ওয়েল সবাই পারছি। 169 ওকে অলওয়েজ ধরে নিতে হবে। কেন 169 আমি অলওয়েজ ধরবো? আমি বলছি কি যে সবচেয়ে বড়, সরি সবচেয়ে কাছাকাছি এবং বড় একটা প্রাইম নাম্বার, সো 169 অলওয়েজ হবে না। শেষ ভাইয়া সালমান আনিক বলতেছে, হ্যাঁ শেষ।
বুঝছিলাম ভাইয়া, থ্যাংক ইউ মারিয়াম, ইউ আর ওয়েলকাম। ওয়েল, কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট নাম্বার 1, this is probably going to be our last regular class on Facebook Live. এরপরে হয়তো হচ্ছে আমরা ম্যাথ, বিবিএ ম্যাথ নিয়ে হচ্ছে রেগুলার হচ্ছে আর কোনো ক্লাসে আসবো না। সেজন্য যেটা করতে হবে, আমাদের স্কলারসে হচ্ছে যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে আমরা জুমে চলে যাব, বাট আমি তোমাদের প্রমিস করতেছি কিছু ছোট ছোট টপিক নিয়ে আমি আবার ফেসবুক লাইভ করব। সেকেন্ডলি হচ্ছে আমরা একটা খুব ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আই আন্ডারস্ট্যান্ড যে হচ্ছে এই মুহূর্তে পড়াশোনা করা বা মেন্টালি সাউন্ড থাকা এটা অনেক ডিফিকাল্ট তোমাদের জন্য। বাট খেয়াল করে দেখো যে হচ্ছে আমার যদি হচ্ছে ফিউচার এনশিওর করতে হয়, একটু কষ্ট হলেও এই টাইমটা হচ্ছে তোমরা অপচয় করো না। সো ট্রাই করো যে ইউটিলাইজ করতে, কারণ আমি যেটা আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে বুঝি যে আমাদের এইচএস এর এক্সাম যদি হচ্ছে তোমার সেপ্টেম্বরে শেষ হয়ে যায়, সেপ্টেম্বর বা অক্টোবরে হয়, ইন দ্যাট কেস যেটা হবে যে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য মাত্র 1 মাসেরও গ্যাপ দিতে পারে। সো এই মোমেন্টটা হচ্ছে তোমাদের প্রিপারেশন নেওয়ার একটা উত্তম সময়। আচ্ছা, আর থার্ডলি, আই ডোন্ট নো যে হচ্ছে আমি তোমাদের কিভাবে শিখাইতে পারছি, বাট আমার যেটা মনে হতো যে হচ্ছে আমি যখন ফিজিক্যালি ক্লাস নিতাম তখন আমি স্টুডেন্টদের হচ্ছে পড়া মানে একটা আমার মধ্যে হচ্ছে এনকারেজমেন্ট কাজ করতো, যে হচ্ছে আমি ওদেরকে বুঝাইতে পারতেছি, ওদের একটা বেনিফিট হইতেছে। সো আই ডোন্ট নো যে হচ্ছে আমার ল্যাকিং গুলা কি কি, বাট আই থিঙ্ক হচ্ছে আমি আমার 100% ট্রাই করছি তোমাদের বোঝানোর জন্য। সো তোমরা একটু জানাও যে হচ্ছে কি টাইপের হচ্ছে ইমপ্রুভমেন্ট দরকার, বা হচ্ছে তোমরা আসলে বুঝতে পারছো কিনা বা কোনো কিছু বুঝো নাই কিনা। সো এটা। আর কমেন্ট সেকশনে আমি দেখছি যে হচ্ছে অনেকে বলতেছে যে ভাইয়া জিমেটের পিডিএফ, আচ্ছা ওটা কপিরাইট সেকশনের জন্য হচ্ছে আমি আপলোড করতে পারি নাই, আমি এক্সট্রিমলি সরি। তোমরা যেটা কইরো যে হচ্ছে নীলক্ষেত থেকে হচ্ছে একটু ট্রাই করো যে হচ্ছে ওখান থেকে পেয়ে যাওয়ার জন্য। সো মোটামুটি আই থিঙ্ক হচ্ছে এইটাই। আর মারিয়াম বলতেছে যে হচ্ছে ভাইয়া ম্যাথ ছাড়া ইংলিশ আর অ্যানালিটিক্যালের ক্লাস কি নিবেন না? আমি নর্মালি হচ্ছে ইংলিশের ক্লাস নেই না, ইংলিশের ক্লাস হচ্ছে শ্রাবণ ভাইয়া নেয়, আর অ্যানালিটিক্যালের ক্লাস হচ্ছে আইবিএ প্রোগ্রাম। সো আমি যেহেতু প্রমিস করছিলাম যে হচ্ছে আমি নেক্সট যে ক্লাসগুলো আছে নেক্সটে হচ্ছে আমি আস্তে আস্তে আসবো, ছোট ছোট টপিক, বাট আমি রেগুলার হচ্ছে হয়তো ফেসবুকে লাইভে আসবো না, হয়তো বলতেছি কারণ আই এম নট শিওর, আসতেও পারি, বাট দেয়ার ইজ আ হিউজ চান্স যে আসার কোনো মানে নাও আসতে পারি। সো সেপ্টেম্বরে এইচএস হওয়ার প্রবাবিলিটি কতটুকু ভাইয়া? আচ্ছা, ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রবাবিলিটি এভরিথিং ইজ আনসার্টেন, তুমি এভাবে বলতে পারবে না। সো I think this is all from me. This is going to be our last regular class on BBA Math. In the meantime, তোমাদের যদি হচ্ছে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা ওকে ফোনও করতে পারো, অথবা যেটা হইতে পারে যে হচ্ছে তুমি মেসেঞ্জারে নকও দিতে পারো। আমি হয়তো কিছু সময় বিজি থাকতে পারি, বাট আমি যখন দেখা যাবে যে হচ্ছে একটু ফ্রি হয়েছি তখন হচ্ছে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। আর তোমরা স্কলারসের পেজেও হচ্ছে মেসেজ দিতে পারো বা কমেন্ট সেকশনও লিখতে পারো, সেখানেও হচ্ছে আমি অ্যাক্টিভ থাকবো একটা মোমেন্ট পর্যন্ত। সো ইন দ্য মিন টাইম তোমরা সবাই সেফ থাকো, সাউন্ড থাকো, ইনশাল্লাহ হচ্ছে একটা ভালো রেজাল্ট তোমাদের মধ্যে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের পড়া হচ্ছে আমার যেটা হচ্ছে আমার যেহেতু অনেকদিন ধরে বাসায় বন্দি আছি, সো একটা কাজের জিনিস পাইছি যে হচ্ছে আমার নিজের কাছেও ভালো লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফ্রম মি, গুড বাই, গুড নাইট।